বিয়ের ৩ মাস পর আমার স্বামী নিশান আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল। দীর্ঘ ৮ মাস পর আজ দেশে ফিরছে সে। বছরের পর বছর দেশে আসা ওর কাছে স্বাভাবিক বিষয়, তবে এবার সবকিছু গুছিয়ে নিয়েছে। আমি আর আমাদের অনাগত সন্তান একসাথে ৩ জন পাড়ি দেব ইতালিতে। বাচ্চা এখনো হয়নি, মাতৃগর্ভে আছে। আমি ৮ মাসের প্রেগনেন্ট। সামনের মাসে ডেলিভারির তারিখ। ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছেন বলে এখন বাপের বাড়িতে আছি। তাছাড়া নতুন বিয়ে, স্বামী বিদেশে। নতুন অবস্থায় তাকে ছাড়া শ্বশুর বাড়িতে থাকাটা খালি খালি লাগে, তাই বাবার বাড়িতে থাকাটাই স্বস্তিদায়ক মনে হয়েছে। তার আসার খবর শুনে গতকালই শ্বশুর বাড়ি যেতে চেয়েছিলাম, সে বাধা দিল, বলল রিস্ক নেওয়ার কি দরকার, শুধু ১ রাত বাড়িতে কাটাবো, তারপরেই তোমার কাছে চলে আসবো, ওখানেই বেশি সময় থাকবো। সে যতই বলুক, আমার এই ছটফটানিটা সে টের পাচ্ছে না। শুধু আমি জানি আমার ভেতরে কি চলছে। আমি ১ রাতও অপেক্ষা করতে পারছি না। তাকে কাছে পেতে চাই, জড়িয়ে ধরতে চাই। সে আমার শহরে আছে, অথচ আমার পাশে নেই। এই ভাবনায় মনটা আরো ধুকপুক করতে লাগলো। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। না, চোখ বন্ধ করলেও চোখের সামনে ভেসে উঠছে ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো। প্রথম কাছে আসা, শরীর কাঁপা, স্পর্শ করা, হাত ধরা, আরো কত কি। আপনা আপনি লজ্জায় মুখে একচিলতে হাসি ফুটলো। মিটি মিটি হাসতে লাগলাম। ভিডিও কল করলাম তাকে, বললাম আর সহ্য হচ্ছে না আমার, পাখি হয়ে উড়ে এসে যান। সে হেসে বলল, পাগলি আমার, একটু অপেক্ষা করো, সকালটা হোক, দেখবে আমি তোমার কাছে চলে আসছি। খুব টায়ার্ড আমি, এখন একটু ঘুমোতে দাও প্লিজ। ছাড়তে মন চাচ্ছিল না তাকে, তবু কল কাটলাম। সত্যিই তো, বেচারা অনেক ক্লান্ত, একটু ঘুমিয়ে নিক। তখনই পেটের মধ্যে পুচকেটা মোচড় দিয়ে উঠল। ওকে হাত দিয়ে ছুঁয়ে বিড়বিড় করে বললাম, জানো শোনা, তোমার আব্বু আসছে। কাল প্রথমবার তোমাকে ছুঁয়ে দেখবে, তুমি টের পাবে তো, চিনতে পারবে তো বাবার স্পর্শ। জানো, তোমার আগমনের খবর পেয়ে সবচেয়ে খুশি হয়েছিল তোমার পাপা। রাজপুত্রের সঙ্গে মনে মনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে বড় ভাবির ডাকে ঘুম ভাঙলো। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। ভাবি বললেন, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও সুমাইয়া। তারপর মিটি মিটি হেসে বললেন, আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন, কতদিন পর দুজনের দেখা হবে। ভাবির কথায় লজ্জায় লাল হয়ে গেলাম। ভাবি চলে গেলেন। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। রুমে ফিরে হাতে ভর দিয়ে চেয়ারে বসলাম। শরীর এত ভারী হয়েছে যে হাঁটা চলা বসা ওঠা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মা বিভিন্ন রকম ফল নিয়ে এসে আমার পাশে বসলেন। খেতে খেতে অনেক গল্প করলাম। ঘরে সুস্বাদু খাবারের রান্না চলছে। গ্রানে বাড়িটা মই মই করছে। বড় ভাই বাজার থেকে বড় রুই মাছ, গলদা চিংড়ি, গরুর মাংস, আরো কত কি এনেছেন। বাড়ির জামাই আসছে বলে কথা, কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নেই। আমার তো কোনো কাজ নেই, বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি। সকাল থেকে বহুবার ফোন চেক করেছি, অথচ ওর কোনো কল পেলাম না। মন খারাপ করিনি, অনেকদিন পর বাড়ি এসেছে, কত লোক দেখতে আসছে, হয়তো আলাপে ব্যস্ত, এই ভেবে আমিও আর কল করিনি। 11টার দিকে ভাবি হালকা গরম পানি দিয়ে দিলেন। গোসল করে কমফোর্টেবল একটা প্রেগন্যান্সি ফ্রক পরলাম। মুখে হালকা ফেস পাউডার, চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলাম। আয়নায় নিজেকে দেখলাম। মাশাআল্লাহ লাগছে আমাকে। দুপুর 12টা বাজে। নিশানের এখানে এসে লাঞ্চ করার কথা। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব 3 ঘন্টা। এখন নিশ্চয়ই সে গাড়িতে। কল করলাম, কয়েকবার রিং হওয়ার পরেও রিসিভ হলো না। শাশুড়ি মায়ের কাছে কল করে জানলাম সে 11টায় বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়ি আসার জন্য। তার অপেক্ষা করতে লাগলাম আমি সহ ঘরের সবাই। অপেক্ষা করতে করতে 2টা পার হয়ে গেল। নিশান এখনো আসেনি। কল করছে একাধারে সবাই, কিন্তু সুইচ অফ। আমার মুখ নিভে গেল। দুনিয়ায় যত রকমের বিপদ আপদ আছে সব একে একে মনে পড়তে লাগলো। আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন।
বোঝালেন, রাস্তাঘাটে কত ঝামেলা হয়, জ্যাম থাকে, সময়ও যায় মাঝে মধ্যে। টেনশনের কিছু নাই। তোর শাশুড়ি তো বলেছে চলে আসবে, দেখিস। না, মায়ের কথা ঠিক হয়নি। সন্ধ্যা পেরিয়ে আসার সময় হতে গেল, তার খোঁজ নেই এখনো। শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ির সবাই যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। অবশেষে আমার দুই ভাই থানায় গেলেন। আমার দেবর, শ্বশুর সহ ওখানের অনেক লোক সবাই এক হয়ে সবাই মিলে থানায় জিডি করলেন। আমার আপন চাচা সেনাবাহিনীর উচ্চ পদে আছেন। তিনি তার পরিচিত পুলিশ অফিসারদের দিয়ে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন। আমি নামাজ পড়লাম, জায়নামাজে বসে কাঁদতেই আছি। কেঁদে কেঁদে দোয়া করছি, আল্লাহ, আমার স্বামীকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করো। সে যেখানেই থাক, তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও। এমনিতে প্রেগনেন্ট, তার উপর মনের মধ্যে যে কি যাচ্ছে তা বলার মতো নয়। সবাই ঘিরে বসে পজিটিভ বোঝাচ্ছে আমাকে, টেনশন না করতে বলছে, কারণ বেশি টেনশন করলে বাচ্চার ক্ষতি হবে। আমি চাচ্ছি কান্না যেন থামে, তবুও চোখের পানি অনবরত পড়তেই আছে। কাঁদতে কাঁদতে একদম নেতিয়ে পড়েছি, প্রেশার হাই হয়ে গেছে। ডাক্তারকে কল করে নিয়ে আসছিল ভাবি। ডাক্তার ওষুধ দিয়েছে, ঘুমাতে বলেছে, কিন্তু আমি সন্ধ্যা থেকে না ঘুমিয়ে আছি। ঘুম না আসলে জোর করে তো ঘুমাতে পারবো না। আমার স্বামী হুট করে উধাও। এত কিছুর মাঝে ঘুম পালিয়ে যাওয়ারই কথা। অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে। ভাইয়েরা এখনো কেউ বাড়ি ফেরেনি। এদিকে ভোর 4টা বাজে। মা সজাগ ছিলেন এতক্ষণ। একটু আগে ওনার চোখ লেগে গেছে। ছোট বোনও পাশে ঘুমাচ্ছে, শুধু ভাবি সজাগ, চুপচাপ শুয়ে আছেন। ভাবিকে বললাম, আরেকবার কল দাও ভাবি, দেখো ভাইয়া কি বলেন, কোনো খবর পাওয়া গেল নাকি। ভাবি কল করলেন, ভাইয়া কি বলছে জানি না। ভাবি উঠে বাইরে গেলেন। ভাবির চলে যাওয়া দেখে আমার মনে কু ডাকছে, সন্দেহ লাগছে। আমি ধীরে ধীরে খাট থেকে নামলাম, দরজার পাশে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। ভাবি কথা বলছেন আস্তে আস্তে। আমি কিছু বুঝতে পারলাম না। তখনই প্রস্তাবের ব্যাগ পেল প্রচুর। ওয়াশরুমে ঢুকলাম। তখনই মা ডাকলেন, সুমাইয়া, তুই কই? জবাব দিলাম, মা, আমি ওয়াশরুমে আছি। মিনিট দুয়েক পর বের হয়ে দেখি মা রুমে নেই। বারান্দায় বের হলাম। দেখি ভাবি আর মা অন্য রুমে ফিস ফিস করে কথা বলছেন। তাদের এইসব লুকোচুরি দেখি আমার ভয় বাড়ছে। কি এমন কথা তারা এরকম আমাকে এড়িয়ে গিয়ে বলছে? শুনতেই হবে আমার। আমি চুপ পায়ে হেঁটে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। স্পষ্ট শুনতে পেলাম ভাবি বলছে, সুমাইয়ের এই অবস্থা, যদি সে শুনে নিশান তাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তার অবস্থায় কি হবে মা, বুঝতে পারছেন? কথাটা শুনে আমার শরীর ভূমিকম্পের মতো এক ঝাঁকুনিতে কেঁপে উঠল। আমি টের পেলাম পুরো বাড়ি যেন আমার চারপাশে ঘুরছে। সবকিছু অন্ধকার লাগছে। নিজেকে আর স্থির রাখতে পারিনি। আল্লাহ গো বলে মাথা ঘুরে পড়ে গেলাম সেই জায়গায়। মাথা ঝিনঝিন করছে। চোখ বন্ধ থাকা অবস্থায় ব্যথা অনুভব করলাম পুরো শরীরে। চোখ খুলতে গেলে কষ্ট হলো, তবু আস্তে আস্তে বন্ধ চোখ খুললাম। নিজেকে অচেনা একটা জায়গায় দেখে চমকালাম। চারদিকে চোখ ঘুরিয়ে বুঝলাম আমি হাসপাতালে। চট করে মনে পড়তে লাগলো রাতের ঘটনা। কলিজা কাঁপতে শুরু করলো। ধরফর করে ওঠার চেষ্টা করে ব্যথা পেলাম। স্যালাইন লাগানো হাতে। পেটে হাত দিয়ে আমার আত্মা শুকিয়ে গেল। পেটে আমার মানিক নেই, পেট খালি। জোরে কান্না করে দিলাম। ঠিক তখনই নার্স আসলো রুমে। জিজ্ঞেস করলাম, আমার মা কই, আমার বেবি কই? নার্স বলল, আপনি কেবিনে আছেন, আপনার বাড়ির সবাই আছে এখানে। আর আমার বাচ্চা? পেট খালি কেন আমার? নার্স চুপ থাকলো। আমি হ্যাঁচকা টান দিয়ে স্যালাইনের সুচ খুলে উঠলাম। নার্স শক্ত করে আমাকে ধরে রাখার চেষ্টা করেও পারল না। চেঁচিয়ে উঠল, রোগীর লোক কই, পড়ে যাবেন তো উনি। আমি চিৎকার করলাম, মা। ভাবি দৌড়ে এসে আমাকে ধরলেন, তুমি উঠেছো কেন? আমার ছেলে কই ভাবি? সে আছে,
তুমি বসো তো এখানে, বসো। তোমার যা অবস্থা, এই অবস্থায় উঠছো কেন? দেখো তো, হাতে রক্ত বের হচ্ছে। মা আমার দিকে তাকাচ্ছেন না, মুখ ঘুরিয়ে আছেন। কেঁদে কেঁদে ডাকলাম মাকে, মা তাকে আমার কাছে এনে দাও। তাকাও না মা, আমার দিকে তাকাও। মুখ ঘুরিয়ে আছো কেন? মা এসে আচমকা আমার হাত ধরে কাঁদতে লাগলেন। আমি স্তব্ধ, কিছু টের পাচ্ছি, কাঁপছে শরীর। কি হয়েছে মা, খুলে বলো, আমাকে টেনশনে রেখো না। ভাবি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, দেখো সুমাইয়া, আমাদের হাতে কিছু নেই, সব আল্লাহর হুকুমে হয়। কাল রাতে তুমি এমন জোরে ফ্লোরে পড়েছিলে যে ভিতরে থাকা বাচ্চার চাপ সহ্য হয়নি। ডেলিভারি ডেট নিকটে হয়, আগেভাগে প্রসবের প্রক্রিয়া শুরু হয়ে যায়। হাসপাতালে নেয়ার আগে বাচ্চার মাথা নিচের দিকে নেমে আসে। তোমার অমনভাবে পড়ে যাওয়ায় বাচ্চার মাথায় প্রচন্ড চাপ পড়ে, অনেক রক্তও যায়। তুমি তখন অজ্ঞান ছিলে। তোমাকে আর বাচ্চাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাচ্চাকে এনআইসিইউতে রাখা হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, কিন্তু বাচ্চার মাথায় গুরুতর আঘাত লাগায় তারা হার মেনেছেন। ঘন্টাখানেক আগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি পাথর হয়ে বসে থাকলাম, বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে না হচ্ছে। টাল খেতে লাগলো মাথা। সবাই আমাকে ঘিরে ধরলো, আবার পানি খাওয়ালো। মা পাগল হয়ে ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে আমাকে উত্তেজিত না হতে বললেন। আমি স্থির থাকতে পারছি না। মাকে বললাম, আমার কিছু হবে না, আমার পোড়া কপাল। পোড়া কপাল যাদের, তাদের কিচ্ছু হয় না। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও। ওঠো, ধরো আমাকে। মা আর ভাবি আমাকে বাচ্চার ওয়ার্ডে নিয়ে গেলেন। আমার কলিজাটা ঘুমিয়ে আছে অচেতন হয়ে। কি সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, মাশাআল্লাহ। তার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন আমার বাবা আর ভাই। আমি তার কাছে বসলাম, হাতে পায়ে পাগলের মতো হাত বুলিয়ে চুমু খেতে লাগলাম। ফুফিয়ে ফুফিয়ে কান্না তো আছে। পাশেই একজন ডাক্তার ছিলেন, তাকে ডাকলাম জোরে। কাছে আসলে অনুরোধ করলাম, প্লিজ আরেকবার চেক করে দেখুন না, হয়তো বেঁচে আছে। ডাক্তার না বলেননি, আমার কথা মতো দেখলেন। 2 বার চেক করলেন। তিনি বললেন, বাচ্চা আর নেই। আপনার জন্য আবারও দেখলাম। মন খারাপ করবেন না, আল্লাহর ইচ্ছাই সব। মা জোরে জোরে কাঁদছেন। হাসপাতালের অনেক মানুষ জড়ো হয়ে গেছে মায়ের কাছে। আমি বাবুর পায়ের কাছে মাথা নুয়ে আমার ছোট জোড়া তার পায়ে লাগিয়ে বসে আছি। চোখের পানিতে আমার বুক ভিজে গিয়ে সিটে পড়ছে। মহিলারা আমাকে বোঝাতে লাগলো, ছোট বাচ্চা মারা যাওয়া ভালো। কিয়ামতের দিন সুপারিশ করে মা বাবাকে জান্নাতে নেবে। তোমার ভাগ্য ভালো, তাই আল্লাহ তোমার বাচ্চাকে ওনার কাছে নিয়ে গেছেন। কারো কথা আমাকে স্পর্শ করছে না। আমার ভেতর যে অদ্ভুত ব্যথা হচ্ছে, সেটা আল্লাহ ছাড়া কেউই টের পাবে না। বাচ্চাকে বাড়ি নিয়ে যাবে। আমি বললাম, আমার কোলে দাও। বাড়ি পৌঁছানোর আগে অবধি সে আমার কোলে থাকুক। নার্স বলল, আপনার শরীর ভালো না, ট্রিটমেন্ট চলছে, আপনাকে হাসপাতালে থাকতে হবে। আমি কারো কথা শুনিনি। মাকে বললাম, দরকার হলে পরে আসবো, তবুও আজ থাকবো না হাসপাতালে। মরলে মরবো, তাও থাকবো না। বাবা ভাই মিলে আমার ওষুধ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি চললাম। সারা রাস্তা ছেলেকে আমার কোলেই রাখলাম, বুকের সাথে বুক জড়িয়ে রাখলাম, চুমু খেলাম। গাড়ি থেকে নামলে মা বললেন, আমার কাছে একটু দে সুমাইয়া, আমি একটু সোনাটারে বুকে জড়িয়ে রাখি। আমার সাথে যে কাল রাত থেকে এত কিছু হয়েছে তা নিশানের বাড়ির কেউ জানে না। রাগে আমাদের বাড়ির কেউ তাদের জানায়নি। অবশেষে হয়তো ভাবি জানিয়েছেন বাচ্চার খবর। শাশুড়ি, ননদ, শ্বশুর সহ আরো কয়েকজন আসছেন ওখান থেকে। শ্বশুর একবার বলছিলেন, আমাদের বংশের ছেলে আমাদের বাড়ি নিয়ে কবর দেই। কথাটা আমার কানে আসতে সারা শরীরে আগুন ধরে গেল আমার। গলা উঁচু করে বললাম, ও আমার ছেলে, আমার পেট থেকে হয়েছে, এটাই ওর বড় পরিচয়। ওর বাবা নেই, বাবার বাড়ির কেউ নেই। আমার ছেলের কবর আমার বাবার বাড়িতে হবে, আমার চোখের সামনে থাকবে, এটাই শেষ কথা। তারা কেউ আর কিছু বলেনি, চুপ থাকলেন। শাশুড়ি আমার কাছে অনুনয় করলেন, অনেক দুঃখ প্রকাশ করলেন, কাঁদলেন। ছেলের জন্য তো আর তাকে বা তার পরিবারের অন্য কাউকে দোষ দিতে পারি না।
ছেলের কবর দেওয়া হলো। হাসপাতাল থেকে বাড়ি এনে কবর দেওয়া পর্যন্ত আমি স্বাভাবিক ছিলাম, কান্না করিনি। কিন্তু যখন তাকে কবর দিয়ে সবাই বাড়ি আসলো, তখন আকাশ, গাছগাছালি ভেঙে চুরে বৃষ্টি নামলো ধরণীতে। চারপাশ ঘন কালো অন্ধকারে ঢেকে গেল। আমার চোখ ঝাপসা হয়ে এলো, সব খালি লাগতে লাগলো। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম, যাকে কোলে পিঠে করে আদরে মানুষ করতাম, হেসে খেলে দিন যেত, সে আজ আমার কাছে নেই। একটা বিড়াল পুষলো, তার প্রতি মানুষের মায়া হয়। আর যাকে 9টা মাস কষ্টে যন্ত্রণায় গর্ভে বড় করলাম, সেই মানিক আজ আর আমার পেটে নেই। বড্ড খালি খালি লাগে পেটটা। পেটের চারপাশে হাত বুলিয়ে এক হাতে শক্ত করে ধরে মুখে ওড়না গুজে চিৎকার করতে লাগলাম। এত অসহায় আমি নিজেকে কখনো অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল, কেন আমাকে আল্লাহ নিয়ে নিলেন না? আমি কিভাবে বেঁচে থাকবো সামনে? এই এত কষ্টের দিন আমি কিভাবে পার করব? আমাকে পরদিন হাসপাতালে নেওয়া হয়। সেখানে অনেক দিন থাকার কথা থাকলো, দিন কমিয়ে নিয়ে আসি। বলি বাসায় ভালোভাবে ট্রিটমেন্ট করব। বাসায় থাকার মূল কারণ, বাড়ির পশ্চিম দিকে আমার ছেলের কবর। আমি সেটা রোজ কয়েকবার দেখি। রোজ রাতে তার জন্য আমি কাঁদি। নিশানের প্রতি এমন ঘৃণা জন্মেছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। জানোয়ারকে সামনে পেলে জ্যান্ত মেরে ফেলতাম আমি। আজ তো এক খুনি সে। তাকে পুলিশে ধরিয়ে শাস্তি না দিলে আমি শান্তি পাবো না। অমানুষটার জন্য আজ আমার বাচ্চা আমার কাছে নেই। তার কথা তো বলাই হয়নি। আমার ছেলে মারা যাওয়ার পরদিন তার সমস্ত তথ্য জানা গেছে। কক্সবাজারের একটা হোস্টেলে উঠেছিল মেয়েটাকে নিয়ে। অলরেডি বিয়ে করেছে তারা। মেয়েটার বাড়ি তার আর আমার বাড়ির ধারে কাছে। তাদের সম্পর্ক নাকি বিয়ের আগে থেকে ছিল। বিচ্ছেদ হয়েছিল মাঝখানে, তাই পরিবারের কথা মতো বিয়ে করেছিল। অবশেষে একজন আরেকজনকে ছাড়া থাকতে না পেরে বিয়ে করেছে। মেয়েটার প্রতিও রাগ হলো প্রচুর। যদি হাতের সামনে পাই, তাকেও শেষ করে দেব আমি। তোদের এত ভালোবাসা কোথায় থাকে রে? কি সুন্দর করে তোরা মানুষকে শেষ করে ফেলিস। মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু। জানে একজন বিবাহিত, তবুও বিয়ে করে। যতই আগের প্রেমিক হোক না কেন, নষ্টামি। 2 দিনের মধ্যে চাচা তাদের গ্রেফতার করেন। একজন বউকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। এর জন্য নিশানের 1 বছর জেল আর টাকা জরিমানা করা হয়। আমার পক্ষ থেকে ডিভোর্স পেপারও পাঠিয়ে দেওয়া হয়। যেদিন তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়, সেদিন ভাবি মাকে সঙ্গে নিয়ে আমিও যাই চাচা, বাবা আর ভাইয়ের সঙ্গে। পুলিশ অফিসারকে বলি, আমার একটু কথা আছে, একটু দাঁড় করান ওদের। চাচা থামাতে বললে অফিসার থামিয়ে দিলেন। নিশান এক পলক আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মেয়েটা মাটির দিকে তাকিয়ে থাকে। আমি পায়ের জুতো খুলে 2 হাতে দুজনকে এলো পাথারি মারতে থাকি। ভাবি আমাকে টেনে সরান। আমি চিৎকার করে বলি, চাচা, ওদের অতটুকু শাস্তি দিবেন যতটুকু আমি পাচ্ছি। আমার কাছ থেকে আমার বাচ্চাকে কেড়ে নেওয়া শাস্তিটাও দেবেন। যন্ত্রণা দিতে দিতে দুজনকে জ্যান্ত মেরে ফেলবেন। আদালতে মেয়েটার বিচার হবে না জানি, ওরে আমার কাছে ছেড়ে দিন। থাপ্পড় আর লাথি দিতে দিতে শেষ করে ফেলবো আমি। ভাবি টেনে সরান আমাকে। হাঁপাতে থাকি আমি, জোরে নিঃশ্বাস নেই। দিন মাস গড়িয়ে যায়। আমার ক্ষত ধীরে ধীরে সারতে থাকে। না, নিশানের জন্য আমার খারাপ লাগে না। কখনো আমার কলিজা কাঁদে না, কাঁদে আমার বাচ্চার জন্য। হয়তো নিশানের জন্য আমার অনেক কষ্ট হতো যদি আমার বাচ্চা মারা না যেত। যার কারণে আমার সব শেষ, সে আমার কাছে আস্ত একটা জানোয়ার। এর থেকে বড় পরিচয় আর কিছু নেই তার। আগের চঞ্চল আমি দিন দিন চুপচাপ, গম্ভীর হয়ে যাচ্ছে। কারো সঙ্গে বেশি কথা বলি না, আগের মতো হাসি না। একজন বেঈমান আমার সব কেড়ে নিয়েছে। এখনো সে জেলে। মেয়েটা কই জানি না। তাদের তালাক হয়নি এতটুকু জানি। সাজা শেষ হবে, বের হবে, দুটো মিলে সংসার করবে। করুক, আমার কিছু যায় আসে না। আমি তার কোনো খবর রাখি না। তবু হঠাৎ হঠাৎ মনের বিরুদ্ধে গিয়ে মনে হয়, সে কেন আমার সঙ্গে এমন করলো? সে তো বহুবার বলেছে আমাকে ভালোবাসে, আগলে রেখেছে, কেয়ার করেছে। তবে এত যত্ন করে কিভাবে মানুষ মানুষকে ঠকাতে পারে? আমার কোনো হিসেবই মেলে না।
জীবনের এত কঠিন সময় পার করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি আমি। ধুকে ধুকে মরছি রোজ। নতুন করে বাঁচতে চাই, আগের আমি হতে চাই, হাসি খুশি দিন ফিরে পেতে চাই। হুট করে একদিন সিদ্ধান্ত নিলাম, এ শহরে আর থাকবো না, বাংলাদেশেও না। পাড়ি জমাবো এবার 7 সমুদ্রের ওপারে। ফ্রান্সের প্যারিসে আমার বড় বোন, তার মেয়ে আর জামাই থাকে। দুলাভাইয়ের নিজস্ব ব্যবসা আছে সেখানে। আমি সেখানে যাব। ভিন্ন জায়গায় গেলে হয়তো আমার আগের আমিকে একটু হলেও খুঁজে পাবো। নতুন করে সব পেছনে ফেলে বাঁচতে পারবো। নিশান আমাকে ঠকিয়ে দিব্যি বেঁচে থাকতে পারলে আমি কেন ঠকে গিয়ে ঘুরে দাঁড়াতে পারবো না? অবশ্যই পারবো, পারতেই হবে আমাকে। পাসপোর্ট অলরেডি আগে থেকে করা আছে আমার। বাবাকে বললাম, আমার সবকিছু রেডি করো, আপুর সঙ্গে কথা বলে। আমি প্যারিস যাব, দয়া করে কেউ বাধা দিও না। আমাকে নতুন করে বাঁচতে সাহায্য করো। আপার দুলাভাইয়ের মাধ্যমে লং স্টে ভিসা হয় আমার। হাতে পাওয়ার 1 মাসের মধ্যে ফ্রান্সে পা রাখি। সেখানে গিয়ে বসে না থেকে একটা কফি শপে জব নেই দুলাভাইয়ের মাধ্যমে। মূলত সবসময় কাজের মধ্যে ব্যয় করতে চাই। ঘটে যাওয়া ঘটনা যেন গভীরভাবে মনে না পড়ে, আর পড়লেও যেন তার প্রভাব তেমন না পড়ে। সব ফোকাস যেন কাজেই থাকে। সময়টা ভালোই কাটছিল। ভালো সময়কে আরো ভালো রূপ দিতে আমার জীবনে একজনের আগমন হলো। সেও ওখানে একটা কোম্পানিতে জব করে। আমাকে কফি শপে দেখে একদিন, তারপর পরপর 1 সপ্তাহ একই কফি শপে আসে। আমাকে একদিন ডেকে বলে, আমাকে বিয়ে করবেন? আচমকা এমন কথা আমি তাজ্জব বনে গেলাম। রাগও হলো কিঞ্চিত। পুরুষদের প্রতি নিজের অজান্তে কেন জানি একটা রাগ চলে আসছিল ভিতর থেকে। তাই কোনো ছেলের এত মাখামাখি কথাবার্তা একদম অসহ্য লাগে আমার। কিন্তু ছেলেটা রোজ আসতে লাগলো কফি শপে। এক দৃষ্টিতে দেখতে থাকে আমাকে। অস্বস্তি ফিল হয় আমার। সহ্য করতে না পেরে সরাসরি একদিন বলেই দিলাম, আপনি কফি খেতে আসেন নাকি মেয়েদের দেখতে আসেন? সে একগাল হেসে বলল, আপনাকে দেখতে আসি। কোনো সমস্যা? ফিরে কিছু বলার না পেয়ে সেখান থেকে সরে যাই। দুলাভাই আর আপাকে বিষয়টা জানাই। দুলাভাই সরাসরি তার সাথে কথা বলেন, আমাকে ডিস্টার্ব করতে না বলেন। সে দুলাভাইকে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। বিয়ের কথা শুনে দুলাভাই আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলেন। সে তাও বিয়ে করতে চায়। দুলাভাই আর আপার সাথে তার একটা সুন্দর সম্পর্ক হয়ে যায়, কিন্তু আমি তখনই এড়িয়ে চলি। নতুন করে কোনো পুরুষের সাথে জড়াতে চাচ্ছিলাম না। কফি শপে আসা যাওয়া সে কমিয়ে দিল। সপ্তাহে 2 দিন আসে। তার যাতায়াত এখন বাসাতেই হয়। দুলাভাইয়ের সাথে ভালো বন্ধুত্ব, তাই আমি তেমন সামনে পড়ি না। সে দুলাভাইয়ের বাসার পাশেই বাসা নেয়। এক সকালবেলা হাঁটতে বের হয়েছে। খোলা বাতাসে নিরিবিলি রাস্তায় হাঁটছে। দূরে ছেলেমেয়েরা জগিং করছে। গাছের ডালে 2টো পাখি টুকটাক করছে। সে জায়গায় থেমে গিয়ে অবাক চোখে তাদের দেখছি। কি যে সুন্দর লাগছে দেখতে। জোড়ায় জোড়ায় সবাইকে ভালো লাগে। কথাটি শুনে চমকে গেলাম আমি। খানিক ভয়ও পেলাম। বুকে থুতু দিয়ে পেছনে ফিরে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। 2 হাত মুষ্টিবদ্ধ করে একগাল হেসে দাঁড়িয়ে আছে ওই লোকটা। নামটা তার রোশান। দুলাভাইয়ের কাছে শুনেছে। আমার আনইজি ফিল হচ্ছে। এত সকালে এই লোক এখানে? রাস্তায় প্রায় ফাঁকা। সে কি আমাকে ফলো করছিল? হেসকে উঠল আমার। শক্ত হয়ে বললাম, আপনি আমার পেছন পেছন আসছেন কেন? কবে ছাড়বেন এসব পাগলামি? ক্লিয়ার কথা শুনেন, কোনো অনুভূতি নেই আমার। আমি আপনার সাথে কখনো প্রেমে জড়াবো না। দয়া করে আমার পিছু ছাড়েন। আপনি এরকম করলে আমি বিব্রত বোধ করি। আমি তো প্রেম করতে চাই না, বিয়ে করতে চাই। বিয়ের পর প্রেম করব। একজনের কাছে ঠকছো বলে অন্যজনকে শাস্তি দেবে কেন? আমি তোমাকে চাই। চাই মানে চাই। তুমি আমার না হলে আমি নিজেকে শেষ করে দেব। প্রচন্ড বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকালাম তার দিকে। পাগল হয়েছেন? হ্যাঁ, পাগলই। তারপর সে মুখ মলিন করে বলল, দয়া করে মেনে নাও। আজ কত দিন ধরে তোমাকে চেয়ে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। আমার কষ্ট হয় খুব। একবার আমার হয়ে দেখো, কত ভালো রাখি তোমায়। দুঃখ তোমাকে ছুঁতেও পারবে না। প্লিজ সুমাইয়া, মেনে নাও।
আমি কোনো কথা না বলে চলে আসি। চলে আসলে কি হলো, তার কথাগুলো কানে বাজছিল খুব। যতই বলি পুরুষের প্রতি আগ্রহ উঠে গেছে, তবু আমার অবচেতন মন চায় কেউ আমাকে ভালোবাসুক, যত্ন করুক, আগলে রাখুক, নতুন করে হাসি খুশি থাকতে শিখাক। ভালো থাকতে কে না চায়, আমিও চাই, শুধু বিশ্বাস করতে কষ্ট হয়। তার প্রতি আস্তে আস্তে ফিলিংস আসতে শুরু করে, তবু তাড়াতাড়ি পাত্তা দিই না। সেও পিছু হটে না, সেম এনার্জি নিয়ে আমাকে চাইতে থাকে। আপা অনেক বোঝালো আমায়, মাকে ফোন দিয়ে বলল আমাকে বোঝাতে। সবাই বোঝালেন যাতে রাজি হই। এভাবে চলতে চলতে একসময় আমিও সায় দিই। ভাবলাম নতুন করে আরেকবার সুন্দরভাবে বাঁচার চেষ্টা করেই দেখি, হয়তো সুখ আসবে। সবাই তো আর ঠকায় না। তার পরিবারের খোঁজ নিলেন দুলাভাই। বলল মা বাবা নেই, শুধু একটা বোন আছে, বিবাহিত। তার সাথে সে কথাও বলিয়ে দিল। তার দেশের বাড়ি সিলেটে, আর আমার দেশের বাড়ি বরিশাল, অনেক দূর। ছেলেকে দেখে সবার ভালো লেগেছে। আপা দুলাভাইয়ের ভেতরে সে ততদিনে অনেক জায়গা করে নিয়েছে। তাই তাকে বিশ্বাস করে বোনের সাথে ফোনে কথা বলে সব ঠিক করা হলো। বাড়িতে আর যায়নি কেউ। বিয়ে হলো প্যারিসে। ছোট্ট আয়োজনে বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পরবর্তী সময় এত সুন্দরভাবে কাটতে লাগলো যা বলার বাহিরে। সে এত মুগ্ধ হয়ে আমাকে দেখে, আমারই লজ্জা লাগে। এত ভালোবাসে, এত কেয়ার করে, যা দেখে আমি অবাক হই। ভেতর খুশিতে ভরে ওঠে। হাসি আর ভাবি মানুষটাকে ফিরিয়ে দিলে কত কিছু মিস করতাম। এত যত্ন, ভালোবাসা আর কোথায় পেতাম। সে আমাকে নিয়ে রোজ ছুটির দিনে অনেক জায়গায় ঘুরে বেড়ায়। খুব ভালো গান গায় সে। আমার কোলে মাথা রেখে গান শোনায়। রাতে গান গেয়ে চুলে বিলি কেটে ঘুম পাড়ায়। সবসময় মনে হতো দুঃখের পরেই বোধহয় সুখ হয়। আমার কপালে এত সুখ, হাজার শুকরিয়া আল্লাহর দরবারে। দিন ভালো কাটে আমার, সময় ভালো যায়। রাজরানীর মতো আছি আমি। নিশানকে একটাবার দেখাতে ইচ্ছে হয়, বলতে ইচ্ছে করে, দেখো ছুঁড়ে ফেলে দিয়েছিল আমায়। সেই আমাকেও কেউ কত যত্ন করে ভালোবাসছে, ইম্পর্টেন্স দিচ্ছে। তুমি বেইমানি না করলে এত ভালোবাসা আমি কোথায় পেতাম। বছর খানেক পর সে দেশে ফিরতে চায়। আমি আসবো কিনা জিজ্ঞেস করলে আমি জানাই, তুমি যাও, আমি আরো কয়েকদিন পরে আসবো। সে দেশে আসে। আমার ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে তাকে ছাড়া। কষ্ট হয়। তার সাথে না এসে ভুল করলাম, এমনটাই মনে হতে লাগলো। খারাপ লাগলো তখন খুব বেশি, যখন দেখলাম সে দেশে গিয়ে আমার সাথে কথা বলা কমিয়ে দিল। বলে দিনে একবার বা দুবার, তাও অল্প সময়। মন ছটফট করতে লাগলো আমার। আজে বাজে কত কিছু মনে আসতে লাগলো। তবু সে যখন কথা বলে তখন সব উদাও হয়ে যায়, কারণ খুব সুন্দর করে কথা বলে, যত্ন করে বলে। তার কথা শুনলে আমি ফিল করি সে আমাকে কতটা ভালোবাসে। সময় কম দিচ্ছ কেন জিজ্ঞেস করলে বলে জমি নিয়ে মামলা চলছে, আরো কত কিছু, এজন্য সময় হচ্ছে না। দিন দিন সময় আরো কমতে থাকে। আমি ছটফট করতে থাকি। মন খারাপে একলা বিকেলে তাকে মনে পড়ে, কিন্তু চাইলেই পাই না। এসব পীড়া দিচ্ছিল খুব। আর সহ্য করতে না পেরে আপাকে বলি আমাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি আর থাকবো না। নিশ্চয় রোশানের কিছু হয়েছে, নয়তো এমন করতো না আমার সাথে। সবকিছু ঠিক করে 1 মাসের ব্যবধানে বাড়ি আসি। রোশানকে জানাইনি যে আসছি। বাড়ি এসে প্রাণ ভরে নিঃশ্বাস নেই। মুগ্ধ হয়ে দেখি পুরো বাড়ি। ছেলের কবরের পাশে গিয়ে চুপচাপ খানিক দাঁড়িয়ে থাকি। তার কবরে আমের আটি ফেলে রেখেছিলাম। সে গাছটা অনেকটা বড় হয়েছে। বাতাসে গাছের ছোট ছোট পাতা আর ঘাসের পাতা নড়ছে, দেখতে খুব ভালো লাগছে। মুগ্ধ হয়ে দেখছি, পাতা নড়া দেখলে আমার মন পাড়ি দিয়ে দিচ্ছে ওই জগতে। যত দাঁড়িয়ে থাকবো তত মন মেজাজ খারাপ হবে। তাই আর না দাঁড়িয়ে বাড়ি যাই। মা ভাবির সাথে এতদিনের জমা গল্প করি। ওই দিন রাতে জানাই রোশানকে আমি দেশে আসছি, তুমি এসে নিয়ে যাও আমাকে, নয়তো পুরো ঠিকানাটা দাও, ভাইয়াকে নিয়ে আসবো। সে বলল বাড়িতে মামলা চলছে, এটা শেষ হোক, তুমি এসো না, আমি আসবো। মানলাম তার কথা। সে আসলো 2 দিন পর, থাকলো 1 সপ্তাহ। অনেক ঘুরলাম তাকে নিয়ে। বললাম বাড়ি কবে নিবা? বাড়ি যেতে চাই, নয়তো পরে ছুটি ফুরিয়ে যাবে। বলল শীঘ্রই নেব, এটা সমাধান হোক, জানিয়ে দেব।
আমাকে যেতে হবে লক্ষ্মীটি। বুঝতেই পারছো কত ঝামেলা বাড়িতে। সব ঠিক করে তোমাকে এসে নিয়ে যাব, ঘুরবো কয়েকদিন। তার কথা আচ্ছা বললাম, তবু জানি না কেন ভেতরে একটা খটকা লেগেই থাকলো। তার দেশে আসার পর থেকে আমার এমন লাগছে, মনে হচ্ছে কিছু একটা বদলে গেছে। তার জেলা উপজেলা সব জানি, কখনো যাওয়া হয়নি ওখানে, তাই ক্লিয়ারলি অত চিনি না। সাহস করে বসলাম ওখানে যাব, তাকে না জানিয়ে যাব। ছোট ভাইকে নিয়ে সিলেটের নাইট গাড়িতে উঠলাম। ভাবলাম সিলেট নেমে তার কাছে কল দিয়ে সারপ্রাইজ দেব, আর কোন গ্রামে বাড়ি সেটা জানবো। সারা রাত জার্নির পর ভোরে সিলেট কদমতলিতে নামিয়ে দিল আমাদের। দেশে প্রথম এত লং জার্নি করলাম, শরীর বড্ড ক্লান্ত লাগছিল। ভাইকে নিয়ে একটা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। স্বামীর কাছে যাচ্ছি, শ্বশুরবাড়ি এই প্রথম যাচ্ছি। একটু পরিপাটি না হয়ে গেলে খারাপ দেখায়। সকাল সকাল মানুষের আনাগোনা একটু কম। হোটেলের নিরিবিলি একপাশে গিয়ে মুখে একটু ফেস পাউডার, চোখে কাজল আর হালকা লিপস্টিক দিলাম ঠোঁটে। চুল ঠিক করলাম। রোশানের কাছে কল করলাম কয়েকবার, রিসিভ হলো না। ভাবলাম ফোন সাইলেন্ট করে হয়তো ঘুমাচ্ছে। সিলেট থেকে কালীগঞ্জ বাজার নেমে তাদের বাড়ি যেতে হয়, এতটুকু জানি। শুধু গ্রামের নামটা জানি না, সম্ভবত ওই বাজারের পাশে হবে। কাউকে জিজ্ঞেস করার আগে দেখি বাস স্ট্যান্ড থেকে কালীগঞ্জ বলে ডাকছে। উঠে বসলাম ভাই আর আমি। গাড়ি এখনো খালি। দূর দূরান্তের লোকজন যারা বাইরে থেকে এসেছে, তারাই একজন দুজন করে উঠছে। আমি আর ভাই একটা সিটে বসেছিলাম। তখন হেল্পার ভাইকে তুলে দিয়ে অন্য সিটে বসিয়ে একটা সিঙ্গেল মেয়েকে আমার পাশে বসালো। আমি জানালার বাইরে তাকিয়ে আছি, দেখছি নতুন শহরটাকে। পাশে বসা মেয়েটা কতক্ষণ আমার দিকে সিলেটি ভাষায় কি একটা বলল, আমি বুঝতে পারিনি। ফিরে শুদ্ধ ভাষায় বললাম, আপনি কি বললেন? আমি বুঝিনি। সে তখন হেসে বলল, ও আপনি তাহলে নন সিলেটি। আমি আরো সিলেটি মেয়ে ভেবে এই ভাষায় কথা বললাম। আমি মুচকি এসে ফের বাইরে চোখ দিলাম। রোশানের কাছে যাচ্ছি, আমার ভেতরে খুশি লাগছে। আমার কেমন যেন অদ্ভুত ফিল হচ্ছে, মিশ্র এক অনুভূতি। নিজে বুঝতে পারছি না এর অর্থ। ফোন চেক করছে বারবার, রোশান কল দিল কিনা। মেয়েটা আবার প্রশ্ন করলো, আপু আপনি কোন ব্র্যান্ডের কাজল ইউজ করেন? আচমকা এমন প্রশ্নে চমকে উঠি খানিক, হাসি পায়। অদ্ভুত মেয়ে। প্রথম দেখায় কেউ এসব প্রশ্ন করে। হেসে তাকাই তার দিকে। সে বলল, আসলে চোখ দুটো এত সুন্দর লাগছে তো। কাজলটাও নিখুঁত, কালো চকচক করছে। আমি কাজল পছন্দ করি, খুব দেই, তাই জিজ্ঞেস করা। নাম বললে আমি এই কাজল কিনবো। আমার কাজলটা কোলসাল ব্র্যান্ডের। বাসা কোথায় আপনার? আর যাবেন বা কোথায়? বুঝলাম মেয়েটার সঙ্গে কথা না বললে এরকম প্রশ্ন করতেই থাকবে। তার চেয়ে বরং কথা বলেই সময় যাক। বললাম, বরিশাল থেকে আসছি। কেন, কোথায় যাবেন? কোনো প্রশ্ন বাদ রাখেনি সে। আমিও কেমন ফ্রি হয়ে গেলাম, তাকে সব বললাম। সে শুনে তো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আমার দিকে। বলে, আল্লাহ গো, এত সাহস আপনার! এত দূর থেকে খুঁজে খুঁজে চলে আসছেন। কালীগঞ্জ বাজার আমাদেরও বাজার, আমার বাড়ি ওখানে। কোন গ্রাম বলুন, আমি চিনতেও পারি। জানালাম, কোন গ্রাম এখনো শিওর না, তার থেকে শুনে বলবো। ওকে, আবার কল দিয়ে দেখেন ভাইয়ার কাছে। মেয়েটার কথা মতো আবার কল দিলাম। সকাল বাজে 8টা। 3বার রিং হলে রোশান ফোন তুলল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ বেবি বলো, কেমন আছো, কি করছো? হেসে বললাম, সারপ্রাইজ আছে আজ। কি সারপ্রাইজ? আগে বলো, তোমাদের গ্রামের নাম কি? হঠাৎ গ্রামের নাম কেন? আরে বলো না, বলছি তো সারপ্রাইজ। না, না বললে বলবো না, আগে বলো কি সারপ্রাইজ। দেখলাম এরকম করলে বলবে না, সরাসরি বলেই দিলাম। বললাম, আমি তোমার বাড়ি আসছি। সিলেট নেমে এখন কালীগঞ্জের গাড়িতে বসে আছি। গ্রামের নাম বলো, ওখানে গিয়ে চলে যাব। না না, আমি যাব না। প্রথমবার যাচ্ছি, নিচ থেকে গেলে কেমন দেখায়। বাজারে বসে থাকবো, তুমি এসে নিয়ে যেও। কি বলে উঠলো সে, কণ্ঠে যেন বজ্রপাত। তুমি আগে বলবা না তুমি আসছো? না জানিয়ে কেউ এত দূর আসে? আমি নিঃশব্দ হয়ে গেলাম। ভেবেছিলাম আমার আসার খবর শুনে সে খুশি হবে,
এখন দেখি উল্টো রাগ। সে বলল, তুমি বাজারে এসে দাঁড়িয়ে থেকো, আমি এসে নিয়ে যাব। ওকে বলে ফোন কেটে দিলাম। যতক্ষণ কথা বললাম মেয়েটা ততক্ষণ আমার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল কি বলছি সেটা খেয়াল করছিল। জিজ্ঞেস করলো, ভাইয়া কি বললেন? সে বলছে বাজারে গিয়ে দাঁড়াতে, সে এসে নিয়ে যাবে। আচ্ছা, যেহেতু উনি আমার এলাকার মানুষ, হয়তো আমি চিনতে পারি। ওনার নাম রোশান। রোশান ওর নাম। মেয়েটা ঠোঁট উল্টে বলল, চিনলাম না, অন্য কোনো নাম আছে? না, এটাই তার নাম। ওনাকে একটু দেখতে পারি? কোনো ছবি? নিশ্চয়ই। আমি রোশানের আর আমার একসাথে তোলা ছবি দেখালাম। ছবির দিকে তাকিয়ে মেয়েটা হঠাৎ অবাক চোখে আমার দিকে তাকালো। আমি চোখে চোখ রেখে জানতে চাইলাম কি হলো। সে হঠাৎ বিষম খেলো, মুখটা কেমন যেন হয়ে গেল। জিজ্ঞেস করলাম, কি হলো আপু? হেসে বলল, কিছু না, অনেক সুন্দর পিক তো, অবাক হয়ে গেছি দেখে। আরো থাকলে আরো দেখান। আমি তাকে অনেক ছবি দেখালাম। চঞ্চল মেয়েটা কেমন যেন চুপচাপ হয়ে গেল। হাসছে, কিন্তু মনে হচ্ছিল সেটা জোর করেই। 3 ঘন্টার ব্যবধানে গাড়ি কালীগঞ্জ বাজারে এসে থামলো। গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আসলে যাত্রাপথে সঙ্গী ভালো হলে সময় যেন উড়ে যায়। যাত্রা হয়ে ওঠে আনন্দময়। মেয়েটা বলল, আমি এখন নামি, এই নিন আমার নাম্বার। এত দূর থেকে এসেছেন, অচেনা জায়গা, দরকার হলে কল করবেন। আর সমস্যা না হলে একবার আমার বাড়িতে ঘুরে যাবেন, কেমন? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। একসাথে গাড়ি থেকে নামলাম। মেয়েটা চলে গেল। শেষ মুহূর্তের আচরণটা একটু অদ্ভুত ঠেকলো। হেসে উড়িয়ে দিলাম। ভাবলাম, মেয়েটা তো শুরু থেকে অদ্ভুত। রোশানকে কল করলাম। কয়েকবার রিং হওয়ার পর দেখালো ফোন সুইচ অফ। হঠাৎ অদ্ভুত লাগতে শুরু করলো সবকিছু। আবার মনে পড়লো যে আমাকে এত ভালোবাসে, সে আমাকে এড়িয়ে যাবে না। অন্ধ বিশ্বাস আমার তার প্রতি। একটা দোকানে বসলাম আমরা। ভাইয়ের মুখ গোমরা। বলল, কেমন মানুষ দুলা ভাই, আমরা প্রথমবার আসছি, আমাদের নিতে আসবে না? ফোনও তুলছে না। অনেকক্ষণ বসে থাকলাম। আমার বুক ধুকপুক করতে লাগলো। মনে হচ্ছিল তাহলে কি আমি আবার ভুল মানুষকে ভালোবেসেছি? কেন সে এমন করবে? দোকানদার ভাই আমাদের আপ্যায়ন করলেন। শুনলেন আমরা এত দূর থেকে এসেছি। কফি দিলেন, গল্প করলেন। রোশানের নাম বললাম, কিন্তু কেউ চিনতে পারলো না। হয়তো তার ডাক নাম ভিন্ন। ঘন্টাখানেক পর রোশান কল করলো। বলল, আমি আসছি বাজারে। অবশেষে এলো। আমাদের নিয়ে গেল একটা সুন্দর একলা বাড়িতে। চারপাশে সারি সারি ফুলের গাছ, নতুন করে বানানো বাড়ি। একটু দূর দূর অন্য বাড়িগুলো। বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতে একজন মহিলা, ঠিক মহিলা না, মেয়ে বলাই চলে। ছবিতে দেখেছিলাম, চিনলাম, সে আমার বড় ননদ। উনি হেসে বের হলেন। আমি সালাম করলাম, ঘরে ঢুকলাম। কিন্তু বারবার মনে হতে লাগলো, রোশান তার নিজের বাড়িতে না নিয়ে আমাদের এখানে আনলো কেন? ননদ নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়লেন। ভাই বিছানায় গিয়ে গায়ে এলিয়ে দিল। আমি আগে গোসল করলাম, তারপর উঠোনে ডেকে নিয়ে রোশানকে বললাম, তোমার বাড়িতে না নিয়ে আমাদের এখানে নিয়ে আসছো কেন? আরে, বাড়িতে মামলা টামলা চলছে, ঝামেলার মধ্যে ওখানে গিয়ে লাভ নেই। এখানে থাকো, এখান থেকে আমরা ঘুরবো, সবকিছু দেখাবো। আমার যা সন্দেহ হয়েছিল তা একদম পাকাপোক্ত হয়ে গেল। আমি শিওর রোশান কিছু লুকাচ্ছে। হয়তো বাড়িতে বউ আছে আর আমাকে লুকাচ্ছে। মাথা ঝিনঝিন করে উঠল। আমি আর ভাবতে পারছিলাম না। আমি জেদ ধরলাম, আমাকে তোমার বাড়িতে নেওয়া লাগবে, আমি যাব। তুমি নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। অল্প অল্প করে কথার লড়াই শুরু হলো। এক পর্যায়ে তর্কাতর্কি। ভাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তার বোন এসে আমাদের দুজনকে শান্ত হতে বলল। আমি মাথা দুহাত দিয়ে চেপে বললাম, আপা, কিছু লুকানো থাকলে দয়া করে বলুন আমাকে। আমি বুঝতে পারছি কিছু একটা আছে। কি সেটা জানতে চাই। রোশানের কি আরেকটা বউ আছে বাড়িতে? বলুন প্লিজ, আমার দম বন্ধ লাগছে। সত্যটা না বললে আমার অশান্তি আরো বাড়বে। তিনি বললেন, শান্ত হও সুমাইয়া, ঘরে চলো। না, ঘরে যাব না, যদি কেউ না বলেন। আমি বাজারে গিয়ে রোশানের ছবি দেখিয়ে সব জানবো।
তখন আপনাদের মান সম্মান কোথায় থাকবে? না, এমনটা করো না তুমি। তুমি ঘরে এসো, আমি সব বলছি। রোশান বলল, আপা কি করছে এসব? আপা বাধা দিলেন রোশানকে। অনেক হয়েছে, এভাবে লুকোচুরি হয় না। সত্য চাপা থাকে না, সামনে আসে। এখন বলে দেয় ভালো, নয়তো সামনে আরো সমস্যা হবে। আপা আমার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গেলেন। রোশান রাস্তার পাশে করুণ মুখে দাঁড়িয়ে রইল। এক পলক তাকিয়ে ঘরের দিকে চললাম। ওর এরকম মুখ দেখে আমার মোটেও ভালো লাগে না, মায়া লাগে ভীষণ। আপা আমার হাত ধরে বলতে লাগলেন, রোশান তোমাকে খুব খুব ভালোবাসে। আমাদের সবার ঊর্ধ্বে গিয়ে সে তোমাকে ভালোবাসে। কিন্তু মানুষের জীবন খুব অদ্ভুত, কখন কাকে ভালো লাগে আর ভালোবেসে ফেলে মানুষ তা নিজেই টের পায় না। রোশানের জীবনে একটা সত্যি লুকানো আছে। এখন তুমি সেই জিনিসটা ধরে রাখবে, নাকি তোমার প্রতি তার অসীম ভালোবাসা দেখে ওটাকে মেনে নেবে, সেটা তোমার ব্যাপার। আমার হৃৎপিণ্ড কাঁপতে লাগলো। যা শুনতে যাচ্ছি তা নিশ্চয়ই ভালো কিছু হবে না। তবু দাঁতে দাঁত চেপে বললাম, আগে বলুন শুনি। উনি ধীর কণ্ঠে বললেন, রোশানকে 4 বছর আগে বাড়ি থেকে বিয়ে দেওয়া হয়, পরিবারের পছন্দে। তার অতটা আগ্রহ ছিল না। একটা ছেলে আছে 2 বছরের, তারা বাড়িতে থাকে। সে বউ জানে না তোমার কথা। মূলত এই কারণেই সে তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে না। সে ওকে ভয় পাচ্ছে না, সে ভয় পাচ্ছে তোমাকে হারানোর। তুমি জানার পর যদি তাকে ছেড়ে দাও, তুমি ভাবতেও পারবে না তোমাকে কতটা ভালোবাসে। একটু বিবেচনা করে দেখো এই বিষয়টা। আমি কতক্ষণ স্থির হয়ে বসে থাকলাম জানি না। চেষ্টা করেও কোনো কথা বের করতে পারলাম না। এই মুহূর্তে আমার কেমন অনুভূতি, আমার ভিতরের অবস্থা, সেটা আমার মতো ভুক্তভোগীরাই জানবে। ভাষায় কখনো প্রকাশ করতে পারবো না। আপা হাতে চাপ দিয়ে বললেন, তুমি চুপ কেন? কিছু তো বলো। থেমে থেমে বললাম, আপনি জেনে শুনে দুটো মেয়ের ক্ষতি করলেন কেন? আপনি তো জানতেন সে আমাকে বিয়ে করছে। আমার বাড়ির লোক আপনাদের সঙ্গে কথা বলেছে, তাও আপনি কিভাবে দুটো মেয়েকে ঠকাতে পারলেন? রোশানকে আমি বাধা দিয়েছিলাম। সে বলেছে, আপা এই মেয়েকে আমার চাই চাই, না পেলে মরে যাব। তুমি সব ঠিক করে দাও। বাধ্য হয়ে করতে হলো। যা হওয়ার হয়েছে, তুমি মেনে নাও সুমাইয়া। তুমি আর রোশান তো বাইরে থাকবে। এই তো কদিন ছুটি শেষ। আপাকে বিশ্রী লাগতে শুরু করলো আমার কাছে। স্বার্থপর মনে হলো। নিজের ভাইয়ের জন্য অন্য মেয়ের জীবনে এমন খেললেন। আমি উঠে দাঁড়ালাম। ভাই উঠছে কিনা দেখতে গেলে দেখি সে উঠে বসেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমার চোখ টলমল করছে। ফোঁটা ফোঁটা করে পানি পড়তে লাগলো। এখানে আর থাকবো না, এখনই চলে যাব। কেঁদে কেঁদে বললাম ভাইকে। সে চুপচাপ উঠে শার্ট গায়ে দিল। এই সময় রোশান ঘরে ঢুকে আমার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিল। বলল, কোথাও যেতে পারবে না এখন। আমি কিছু বলার আগেই ভাই পরপর কয়েকটা থাপ্পড় মারল রোশানকে। আচমকা চমকে উঠলাম সবাই। রোশানের বোন চটে গেলেন, কিন্তু রোশান কিছু না বলে উল্টো ভাইয়ের হাত ধরে বলল, তোমরা যেও না, এখন আনটাইম, গাড়িও পাওয়া যাবে না, প্লিজ মাথা ঠান্ডা করো। কোনো কথা না শুনে আমরা বেরিয়ে পড়লাম। রোশান পেছনে পেছনে আসতে লাগলো। একবার আমাকে, একবার ভাইকে বোঝাতে লাগলো। শক্ত করে আমার হাত ধরে বলল, আমার কথাটা শোনো আগে, নয়তো ছাড়বো না। হাত ছাড়ো বললাম আমি। দেখো সুমাইয়া, পরিবারের পছন্দে আমি বিয়ে করি, বউ মানি, সংসার করি। আমার শখ ছিল প্রেম করে বিয়ে করার, কিন্তু প্রেমটা হয়নি। আমার ভালো লাগতো না কাউকে, আর যাকে লাগতো তাকে বলার সাহস পেতাম না। আচমকা একদিন তোমাকে দেখে আমি প্রেমে পড়ি, ভালোবাসি। এতটা ভালোবাসি যে ছলচাতুরি করে তোমাকে সত্যি লুকিয়ে বিয়ে করি। তারপর তোমাকে হারানোর ভয়ে সব লুকিয়ে রাখি। আমি জানি আমার সব অপরাধ, তবু ভালোবাসা আর তোমার প্রতি যে টান, তা একটু দেখো। আমাকে শাস্তি দিও না প্লিজ। আমি মরে যাব। একটা বাচ্চা আছে, তাকেও ছাড়তে পারবো না। তোমাকে ছাড়ার কথা তো ভাবতেও পারবো না। এই আর কদিন, প্যারিস চলে যাব, থাকবো তুমি আর আমি। রোশানের কথা অসহ্য লাগতে লাগলো। 2 বউকে একসাথে রাখতে চাচ্ছে। আমি দম বন্ধ হয়ে মরে যাব, তবু তার বউ আছে জেনে তার সঙ্গে থাকবো না। অন্য একজন মেয়ে উড়ে এসে বসে আমার আগের সংসার নষ্ট করছে, এটা আমি মানতে পারি না।
আর আমিও জেনে শুনে কেন আরেকজনের সংসার নষ্ট করব। ওই মেয়েদের কাতারে আমার নাম লেখাতে চাই না। গ্রামের ফাঁকা রাস্তা, মানুষজনের চলাচল কম। রোশান আমার হাত ধরে মিনতি করছিল, দয়া করে আরেকবার ভাবো। ভাই প্রচন্ড রাগে রোশানের হাত টেনে সরিয়ে দিল। আমিও রোশানকে সাবধান করলাম, আরেকবার যদি আমাকে আটকাতে আসো বা পিছু নাও, তাহলে চিৎকার করে গ্রামের মানুষ জড়ো করব। যেতে দাও প্লিজ। রোশান মাথায় হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি আর ভাই বাজারে এসে পৌঁছালাম। একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করতে লাগলাম। এখান থেকে শহরে গিয়ে টিকিট কেটে তারপর বাসে উঠতে হবে। ভাই এক বোতল পানি এনে দিয়ে বলল, মুখ ধুয়ে নে। চোখের পানি মুছতে মুছতে ওড়না জামা সব ভিজে গেছে আমার। মুখ ফোলা, তাও শুক্রিয়া। এত বড় ধোঁকা খাওয়ার পরও আমি এখনো ঠিকঠাক আছি। চোখে মুখে পানি দিলাম, একটু পানি খেলাম। ভাই বলল, চল হোটেলে গিয়ে কিছু খেয়ে নি। আমি বললাম, না, আমার খাওয়ার ইচ্ছা নেই, তুমি খেয়ে নাও। 20 মিনিটের মতো কেটে গেল, কোনো বাস এলো না। ভাই তখন প্রাইভেট গাড়িতে যেতে চাইল, ড্রাইভারদের সঙ্গে কথা বলল, কিন্তু কেউ যেতে রাজি নয়। তারা বলে, রাত 12টার কাছাকাছি, এত রাতে কেউ শহরে যাবে না, বাসও আর আসবে না। মহা বিপদে পড়ে গেলাম। চুপচাপ বসে থাকলাম। ভাইও চুপ করে বসে রইল। ভাবলাম, ওই বাড়িতে আর কোনোদিন ফিরবো না, রোশানের সামনে আর কোনো দিন দাঁড়াবো না। প্রয়োজন হলে এই বাজারে সারা রাত কাটিয়ে দেব। শেষ রাতের অনেক পথচারীরা আমাদের দেখে তাকাতে লাগলো। অনেকে বলল, এত রাতে এভাবে বাজারে থাকা ঠিক না, দিনকাল ভালো না। সত্যি তো, অচেনা অজানা একটা জায়গায় এভাবে বসে থাকতে অস্বস্তি লাগছে, ভয়ও করছে খানিকটা। কে জানে সামনে আর কি বিপদ অপেক্ষা করছে। সময়ের ওপর বিশ্বাস নেই এখন আর। হঠাৎ মনে পড়লো বাসে দেখা মেয়েটার কথা। অদ্ভুত লাগলো, মেয়েটাকে আগে থেকে জানতো আমি বিপদে পড়বো, জেনে শুনে নাম্বার দিয়েছিল। সে যাই হোক, এখন নিজের নিরাপত্তা জরুরি, রাতটা কাটানো দরকার। ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম, কল করি। দুবার রিং হওয়ার পর ওপাশ থেকে নিভু নিভু কণ্ঠে উত্তর এলো, হ্যালো, কে? ইতস্ততা করতে করতে বললাম, আমি, ওই যে সকালে বাসে দেখা হয়েছিল। মেয়েটা বুঝি লাফিয়ে উঠল, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, জি জি বলুন। এত রাতে কল, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ আপু, হয়েছে। স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে, রাগ করে চলে এসেছি, এখন বাস পাচ্ছি না। রাতটা কি আপনার বাসায় থাকা যাবে? কেন নয়, অবশ্যই। আপনারা এখন কোথায় আছেন? কালীগঞ্জ বাজারে। একটু ওয়েট করুন, আমি একটা গাড়ি পাঠাচ্ছি, চলে আসবেন। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, নিঃস্বার্থভাবে সাহায্য করার মতো মানুষ। 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছালাম মেয়েটার বাড়ি। পুরো বাড়িটি দেয়াল ঘেরা, বড় গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। মেয়েটি হাসি মুখে এগিয়ে এলো। বাসে ওর নেকাব ছিল, তাই মুখ দেখা হয়নি। এখন দেখলাম ভীষণ মিষ্টি চেহারা। ঘরে উঠতেই বেলি ফুলের তীব্র ঘ্রাণ নাকে এলো। চোখ ঘুরিয়ে দেখি উঠোন জুড়ে নানা রকম ফুলের গাছ। বাহ, কি সুন্দর পরিবেশ, রুচিশীল মানুষ বটে। মেয়েটি বলল, ফ্রেশ হয়ে নিন আপনারা। ফ্রেশ হয়ে এসে দেখি ডাইনিং টেবিলে খাবার সাজানো। ম্লান হেসে বললাম, এসবের কি দরকার ছিল? চুপচাপ খেয়ে নিন, মুখ দেখে বোঝা যাচ্ছে খাওয়া হয়নি। আমরা খেলাম, খুব ক্ষুধা লেগেছিল, পেট ভরে খেলাম। মেয়েটা পাশে বসে নিজ হাতে তরকারি তুলে দিচ্ছিল। খাওয়া শেষ হলে ভাইকে এক রুমে শোয়ার ব্যবস্থা করে দিল। আমাকে বলল, আপনি চাইলে আলাদা রুম দেব, আবার চাইলে আমার সাথেও ঘুমাতে পারেন। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, এত বড় বাড়ি, এতগুলো রুম, কিন্তু কাউকে তো দেখলাম না। আপনি ছাড়া আর কেউ নেই? হেসে বলল, এটা আমার শ্বশুর বাড়ি, আমরা 4-5 জন থাকি। গতকাল সবাই বেড়াতে গেছে, এখন বাড়িতে আমি আর আমার ছেলে। ও বিবাহিত শুনে চমকালাম, তার ওপর আবার ছেলেও আছে, দেখে কখনো ভাবিনি বিবাহিত। আমি জানি সারা রাত আমার ঘুম হবে না, কেঁদেই কেটে যাবে সারা রাত। তাই আমার সুবিধার জন্য তাকে বললাম, এক্সট্রা রুম থাকলে সেখানে আমাকে জায়গা দাও আপু। সে আমার কথা মতো তাই করলো। জায়গা গুছিয়ে দিয়ে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। আমি ডেকে বললাম, তো
তোমাকে যে শুরু থেকে তুমি তুমি করে বলছি, কিছু মনে করছো না তো? আসলে সেম বয়সের মনে হচ্ছিল, তাই তুমি তুমি করে বলা। আর এখন মনে হচ্ছে তুমি আমার থেকে ছোটই হবে। সে হেসে বলল, না না, কোনো সমস্যা নাই। ভালো লাগলো তাকে, কি কেয়ারিং মেয়েটা। তবে আশ্চর্য লাগলো একটা ব্যাপার, এত রাতে তার বাড়িতে আসলাম, সে জানে স্বামীর সাথে রাগ করে এসেছে, তবুও একবারও প্রশ্ন করলো না কি ঝামেলা বা কি হয়েছে যে এত রাতে চলে যেতে চাচ্ছিলাম। সামান্য কাজলের জন্য যার এত কৌতূহল, এত বড় বিষয়ে তার কোনো কৌতূহল নেই, কেমন যেন বেমানান বিষয়টা। চিন্তা ভাবনা এক সাইডে দিয়ে চোখ বন্ধ করলাম। ঘুম আসে না, ব্যর্থ আমি। বারবার ঘটে যাওয়া ঘটনা মনে পড়ছে, চোখে ভাসছে। কি করে মানুষ এভাবে ঠকাতে পারে? আমার জীবনেই বা কেন এত কিছু ঘটছে? সব ভুল মানুষে ভরা জীবন। নিজেকে নিজের কাছে অসহ্য লাগতে লাগলো। মুখে কাপড় গুঁজে চিৎকার করতে লাগলাম। রোশানকে যদি শুধু বিয়ে করতাম তবে এমনটা লাগতো না। তাকে তো আমি ভালোবেসেছি, মায়ায় পড়েছি তার, যার কারণে ভেতরটা একদম ছিঁড়ে যাচ্ছে। আমি নিশ্চিত পাগল হয়ে যাব, নয়তো মরে যাব। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না। ফোন বেজে উঠল। রোশান কল করেছে। অনেক আগে থেকে কল মেসেজ করেই যাচ্ছে সে। আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই কথা বলার, বরং কল দেখলে যন্ত্রণা বাড়ছে হুড়মুড় করে। তার নাম্বার ব্লক লিস্টে রাখলাম। নিজের সাথে যুদ্ধ করতে করতে এক নির্মম রাত পার করলাম আমি। অপেক্ষায় ছিলাম ফজর হওয়ার। একটু দিনের আলো ফুটতেই ভাইকে ডেকে তুললাম। মেয়েটা দেখে নাস্তা বানিয়ে হাজির। ফ্রেশ হয়ে খেলাম। বললাম, তুমি এত কষ্ট করছো কেন? আমরা বাহিরে নাস্তা করে নিতাম। সে মুচকি হাসি ছাড়া আর কিছু বলল না। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? নামটাই তো জানা হয়নি। জাকিয়া। সুন্দর নাম। আমরা বের হওয়ার সময় তার ছেলে উঠলো ঘুম থেকে। কি কিউট ছেলেটা, কি সুন্দর করে হাঁটে। আমি একবার কোলে নিলাম তাকে, চুমু খাই। আসার সময় তার হাতে টাকা 2000 দিয়ে আসি। জাকিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসি। বলে আসি, তুমি আমার ওখানে একবার যাবে, তোমার স্বামীকে নিয়ে, কেমন? বাস পেয়ে সকাল সকাল দ্রুত চলে আসে কাউন্টারে। টিকিট কাটার ঘন্টা দুয়েক পর গাড়ি আসে। উঠে বসি। শরীর একদম ছেড়ে দিয়েছে। সিটে মাথা হেলিয়ে দিলাম। যত আগে বাড়ি গিয়ে পৌঁছাবো তত শান্তি পাবো, এমনটাই মনে হচ্ছে। মা বাবা বাড়ির সবাই কাল থেকে কল দিচ্ছে। তাদেরকে ভালো ভালো বলতেছি। ঝামেলা যে হচ্ছে সেটা শোনাচ্ছি না। লজ্জা লাগছে ভীষণ। কি করে বাড়ি গিয়ে সবাইকে ঘটে যাওয়া ঘটনা বলবো? আমার কপালটাই কেন এত খারাপ হতে গেল? মেসেজের টুংটাং শব্দে ফোনে চোখ বোলাই। জাকিয়ার নাম্বার থেকে মেসেজ, লম্বা লেখা। আগ্রহ নিয়ে পড়তে লাগলাম। মেয়েটা আমাকে কি লিখতে পারে? সে লিখেছে, আপনি কি জানেন আমি রোশানের স্ত্রী, প্রথম স্ত্রী। আমি আপনার বিষয়ে জানতাম না, গতকালই জানি আপনার মুখে সব কথা। পরে ননদের থেকে এক প্রকার ব্ল্যাকমেল করে সব শুনি। খারাপ লাগা স্বাভাবিক, আমারও লাগছে। আমি গ্রাম্য মেয়ে, অত শিক্ষিত না, বাবাও অত বড় লোক না। ভাগ্য করে এ বাড়িতে বিয়ে হয়েছে আমার। এই সংসার, এই বাড়িঘর সব আমার। হঠাৎ রোশানের অন্য বউ হাজির হলে আমি তার জন্য সব ছেড়ে দিতে পারি না। স্বার্থপর মেয়েরা অনেক আছে যারা নিজের ভালো বোঝে, আমিও তাদের দলে। আমি আমার স্বামীকে সবকিছু থেকে দূরে রাখার চেষ্টা করব। আমি ছেড়ে দেব না তাকে। আমি তাবিজে বিশ্বাস করি। শীঘ্রই বড় হুজুর ধরে তাবিজ করে রোশানের মন থেকে আপনাকে ভুলাবো, আপনাকে মন থেকে মুছে ফেলবো, আমার প্রতি আকৃষ্ট করাবো। আপনিও দূরে থাকবেন। কাছে আসতে চাইলে কষ্ট পাবেন, কিন্তু রোশানকে পাবেন না। মেসেজটা পড়ে থম মেরে গেলাম আমি। মাথার ওপর দিয়ে যাচ্ছে সব। মেয়েটা রোশানের বউ, তার বাড়িতে রাতে থেকেছি, সব জানতো মেয়েটা, অথচ কিছু বলেনি। কি ডেঞ্জারাস মেয়ে, কি খারাপ চিন্তা ভাবনা। ছি, ঘৃণা লাগতে লাগলো মেয়েটার ওপরও। সে সুন্দর করে মেসেজটা লিখতে পারতো। ঝোম মেরে বসে রইলাম। কিছু চিন্তা করার শক্তি আর নেই।
জীবন আমাকে এত অভিজ্ঞতা না দিলেও পারত। পুরো 13-14 ঘন্টা জার্নি করে বাড়ি এসে পৌঁছালাম। সবার একই প্রশ্ন, গিয়ে চলে আসলাম কেন? আমি সোজা রুমে গেলাম। তাদের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার গলা আটকে যাবে, কেঁদে ফেলবো। ভাই বলতে শুরু করলো, তার কণ্ঠ আগুন। সে বলছে সবাই শুনছে, আর আমি রুমে বসে কাঁদছি। কতক্ষণ যে এভাবে রুমের ভেতরে থাকলাম ঠিক নাই। কেউ খেতেও ডাকেনি, একবার এসে পাশেও বসেনি আমার। পুরো ঘরে কারোর মুখে তেমন কোনো কথা নেই। 2 দিনের ঘুমহীন আমি। কি করে যে হঠাৎ গভীর ঘুমে তলিয়ে গেলাম টের পাইনি। ঘুম ভাঙে সকাল 10টায়। উঠে দাঁড়াই। শরীরটা ফ্রেশ লাগছিল, ভালো লাগছিল। মনে হচ্ছিল আমার সাথে কিছুই হয়নি কখনো। সেকেন্ডের মধ্যে সবকিছু আবার মনে পড়লো। মাথা ঘোরাতে লাগলো। বসলাম বিছানায়। সবচেয়ে আশ্চর্য লাগলো, বাড়ির একটা মানুষ আমার খোঁজ নেয়নি কেন? না খেয়ে ঘুমালাম, আমার সাথে বাজে কিছু ঘটলো, তারপরেও কেউ কথা বলার জন্য আমাকে ডাকলো না। উঠে বের হলাম ঘর থেকে। মাকে বসা দেখলাম উঠোনে। রান্নাঘরে ঢুকে আগে ভাত নিলাম। খিদের জ্বালায় মরে যাচ্ছি। খেতে খেতে ভাবি ঢুকলেন। জিজ্ঞেস করলাম, আমার সাথে কেউ কথা বলছে না কেন ভাবি? তুমিও বলছো না। ভাবি বলল, কি আর বলবো, যা যা হচ্ছে কিছু বলার আছে? আমি আর কথা বাড়ালাম না। খাওয়া শেষে মায়ের কাছে গিয়ে বসলাম। ডাকলাম, মা, কথা বলছো না কেন কাল থেকে? মা তাকালেন একবার আমার দিকে। আমি কিছু বলতে গিয়ে কেঁদে ফেললাম। কেঁদে কেঁদে বললাম, মা, রোশানকে ছাড়বো না একদম। হাজতের ভাত খাইয়ে ছাড়বো। বাবা কোথায়? বাবাকে নিয়ে এখনই থানায় যাব। কতজনকে থানায় নিবি আর? তোর সাথে কেন এত সব ঘটে? ক্লান্ত আমরা। ধাক্কা খেলাম মায়ের কথায়। চোখ মুছে বললাম, এমন করে বলছো কেন মা? আগে একটা ঘটনা ঘটলো তোর সাথে, এখন আবার। একটু পরে মানুষ জানাজানি হলে থু দেবে আমাদের মুখে। মুখ লুকানোর জায়গা পাবো? মায়ের কথায় ধাক্কার পর ধাক্কা খেতে লাগলাম আমি। হৃৎপিণ্ড কাঁপতে লাগলো। মা, এসব কি বলছেন? প্রশ্ন করলাম, এসবের জন্য তুমি আমাকে দোষী করছো কেন মা? বাড়ির সব মেয়েরা তো সুন্দরভাবে সংসার করছে, তোর কোনো সংসার টিকে না কেন? এই সংসার টিকিয়ে রাখ। রোশানের আগের বউ আছে, তবু তো সে তোকে ছেড়ে দিতে চায়নি। সে তো বলেছে তার সাথে থাকতে। রোশানের সাথে কোনো মামলা করার দরকার নেই। এই তো তোরা বাইরে যাবি, ওখানে গিয়ে সংসার কর। আগেকার কত মানুষ একসাথে 2 বউ ছিল, এখনো আছে। পাগল হইছো মা? আমি থাকতে পারবো না। কোন দিক দিয়ে আমার কমতি আছে যে বউ থাকা সত্ত্বেও থাকবো? আমি পারবো না। মা বড় বড় চোখ করে তাকালেন আমার দিকে। সব দিক দিয়ে এত পরিপূর্ণ তুই, তাহলে সবাই এত ঠকায় কেন তোকে? শেষ কথা শোন, রোশানের সাথে সম্পর্ক ভাঙনের কোনো দরকার নেই। তার সাথে আমার কথা হয়েছে, তোর বাবাও বলেছে। তার বউ তার বাড়িতে থাকুক, তুই থাকবি বিদেশে, কোনো ঝামেলা হবে না। আমি পারবো না। আমি তাকে ডিভোর্স দেব। বেঈমান একটা। এসব বেঈমানের সাথে থাকা সম্ভব না আমার। আমি দম আটকে মরে যাব। তাহলে এই বাড়িতেও তোর জায়গা নেই। কি বলে পিছু হটলাম আমি। মায়ের কি হলো? তখন থেকে কি সব বলে যাচ্ছেন আমাকে। আরো অনেক কথা কাটাকাটি হলো মায়ের সাথে। এই প্রথম মায়ের সাথে আমার ঝগড়া হলো। মায়ের সাথেও যে মেয়েদের ঝগড়া হয় সেটা আমি বুঝতামই না। আজ এই মুহূর্তে বুঝলাম। মায়ের সাথে কথা বলার এক বিন্দু শক্তি নেই আমার। মায়ের এসব কথা আমার শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে আমার আর আপন কেউ নেই। কেঁদে কেঁদে ঘরে ঢুকলাম। মায়ের নির্মম কথাগুলো কানে বাজতে লাগলো। এতদিন যা যা কষ্ট পেয়েছি তার চেয়ে সবচেয়ে বেশি আঘাত পাচ্ছি মায়ের কথাগুলো ভেবে। মায়েরা তো আপন হয়, তবে কেন যখন আমার পাশে দাঁড়ানোর কথা তখন আমাকে যন্ত্রণা দিচ্ছেন? তবে কি মেয়েরা একসময় মা বাবার কাছে বোঝা হয়ে যায়? এক অসহনীয় যন্ত্রণা পেয়ে কাঁদতে কাঁদতে শরীর এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে
কখন ঘুমিয়ে পড়েছিলাম টেরও পাইনি। সকালে ঘুম ভাঙতেই শরীরটা সতেজ লাগছিল। আশ্চর্য হলেও সত্য, অনেকক্ষণ কান্নার পর ঘুমালে ঘুম শেষে শরীরটা কেন যেন একটু ফ্রেশ লাগে। জানালা খুলে দিলাম, পাখিরা কিচিরমিচির করছে। বাতাসে জানালার ধারে জারুল গাছের পাতাগুলো দুলছে এলোমেলো ভাবে। কি স্নিগ্ধ শান্ত একটা সকাল। এমন দৃশ্য দেখতে দেখতে এক মুহূর্তের জন্য ভুলেই যাই আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। পর মুহূর্তে সবকিছু মনে পড়ে, বুকটা আবার হু হু করে ওঠে। ব্রাশ করে বাইরে বের হলাম। বাড়ির কেউ তখনও ওঠেনি। হয়তো সবাই নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছে। কতদিন হলো ছেলেটাকে দেখি না। নিজের ওপর দিয়ে যা যাচ্ছে সেটা সামাল দিতে হিমশিম খাচ্ছি। ছেলের কাছে যাওয়ার মতো মানসিক শক্তি আমার নেই। কবর পাড়ে গিয়ে দেয়াল ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। গোলাপ জলের বোতলের কিছু অংশ এখনো দেখা যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেললাম। একটা মানুষের আয়ু যেন সামান্য একটা বোতলের থেকেও কম। মনে মনে কত কথা বললাম ছেলের সঙ্গে। আমি যখন ওর কবরের পাশে আসি তখন ভাবি ও আমার কথা সব শুনছে। আফসোস করে বলি, আজ তুমি বেঁচে থাকলে আমি তোমাকে নিয়েই নির্দ্বিধায় বাকি জীবনটা কাটিয়ে দিতাম। বাড়ি ফিরে দেখি মায়ের রুমে আমাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সেদিকে না তাকিয়ে নিজের রুমে ঢুকে গেলাম। মা বাবা বার কয়েক ডাকলেন আমাকে। অবশেষে গেলাম তাদের কাছে। থম মেরে দাঁড়িয়ে গেলাম রোশানকে দেখে। কখন এলো? রোশানকে দেখে বুকের আগুন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। কাউকে পরোয়া না করে সোজা নিজের রুমে চলে এলাম। সে পেছন পেছন এসে ঢুকে পড়ল। আমি চিৎকার করে বললাম, বের হও এক্ষুনি। তোমার সাহস কি করে হয় আমার সামনে আসার? তাকে ধাক্কা দিতে লাগলাম। সে আমার হাত ধরে ফেলল, জড়িয়ে ধরে বলল, শান্ত হও প্লিজ। নিজেকে ছাড়িয়ে নেওয়ার শক্তি আমার নেই, তাই গলা নিচু করে বললাম, আমাকে ছেড়ে দাও। যা বলা দূরে দাঁড়িয়ে বলো। সে খাটে বসে বলল, দেখো সুমাইয়া, কত মানুষ আছে যাদের দুই স্ত্রী আছে, তারা একসাথে সংসার করছে। তোমাকে তো একসাথে থাকতে বলছি না আমি। আমরা বিদেশে থাকবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ। খুব ভালোবাসি তোমায়। তুমি না থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। আমি ফুঁসে উঠলাম। আমি যাকে ভালোবাসি, যাকে বিয়ে করেছি, হঠাৎ জানতে পারলাম তার স্ত্রী সন্তান আছে। এটা কত বড় প্রতারণা বুঝতে পারছো? আমি মরে গেলেও তোমার স্ত্রী হয়ে থাকবো না। যে আমার, সে কেবল আমার। সে অন্য কারো এক বিন্দুও হলে সে আমার নয়। রোশান বলল, আমি যদি তাকে ছেড়ে দিই তবে কি তুমি থাকবে আমার সঙ্গে? কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না। তুমি যেন চলে না যাও, তাই আমি প্রথমে মিথ্যে বলেছি। বিশ্বাস করো, তোমার প্রতি আমার যে টান, যে মায়া, তার কারো জন্য কখনো অনুভব করিনি। কে কখন কাকে ভালোবেসে ফেলে মানুষ তা জানে না। নিজের অজান্তে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমিও বুঝতেই পারিনি। দয়া করে ক্ষমা করো আমায়। সম্পর্কটা ভেঙো না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু একটু বোঝো আমায়। আমি রাগে গলা কাঁপিয়ে বললাম, তোমার কোনো কথা শুনবো না আমি। কারো কথা শুনবো না, যদি সেটা তোমার কাছে ফেরার কথা হয়। যারা বিবাহিত পুরুষকে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করে, আমি তাদের ঘৃণা করি। আমি ওরকম হতে পারি না, হতে চাই না। তোমাকে মেরে টুকরো টুকরো করলেও আমার দুঃখ কমবে না। দয়া করে সরো আমার চোখের সামনে থেকে। সে ফিসফিস করে বলল, তুমি যদি আমার না হও তবে আমাকে মেরে ফেলো। তোমায় ছাড়া বেঁচে থাকার মানে নেই। আমি হু হু করে হেসে উঠলাম। রোশান পাগল হয়ে গেছে, নাকি আমি পাগল হয়ে গেছি? বুঝে উঠতে পারছিলাম না। কি সব বলছে সে? ভালোবাসে নাকি আমাকে? চোখ কঠিন করে বললাম, অনেক হয়েছে।
এবার বের হও। 1 সেকেন্ডও দাঁড়াবে না এখানে। জোর করে ঘর থেকে বের করে দিলাম তাকে। দরজা বন্ধ করে দিলাম। বিছানায় উপর হয়ে কাঁদতে লাগলাম। যতই রাগ করি না কেন, মন বলে রোশান আমাকে সত্যিই ভালোবাসে। আমি অনুভব করি সেটা। আর সে সত্যি সত্যি ভালোবাসলেও তার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। তার একটা বাচ্চা আছে। যদি জাকিয়া জানতে পারে আমরা আবার এক হয়েছি, সে কি করবে কে জানে। মেয়েটা প্রচন্ড স্বার্থপর, আর আমি নিজে এই সম্পর্ক মেনে নিতে পারবো না। সবসময় মনে হবে ওর আরেকজন স্ত্রী আছে, ও তাকে ছোঁয়, তার সঙ্গে রাত কাটায়, খুব কাছাকাছি হয়। এসব ভাবলে না মরেও নরকের যন্ত্রণা সহ্য করতে হবে আমাকে। প্রতিদিন ধুকে ধুকে মরতে হবে, তার চেয়ে একবারই কাঁদতে কাঁদতে মরে যাওয়া ভালো। রোশান একটা ছেলে, তার চিন্তা আমার করে লাভ নেই। সে যখন জাকিয়ার কাছাকাছি যাবে তখন আর কিছুই মনে থাকবে না। আমি যে ছিলাম তার জীবনে সেটাই ভুলে যাবে। তাই এই সম্পর্ক এখানেই শেষ। রোশান ব্যর্থ হয়ে চলে যায়। আমি জানালার পাশে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখি। বুকটা ছিঁড়ে যাচ্ছিল, ভীষণ মায়া লাগছিল। মনে হচ্ছিল এখনই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি, বুকের ওপর মুখ রেখে বলি, অসম্ভব ভালোবাসি তোমায়। বাড়ির সবাই আমার বিপক্ষে, কেউ ভালো করে কথা বলে না। মনে হয় আমি যেন একটা উটকো ঝামেলা। সবাই কথা ছিল রোশানকে যেন মেনে নি। ওর ব্যবহার, ওর চোখের ভাষা, সবই দেখে যে কেউ বলবে, যা হয়েছে ভুলে যাও, ছেলেটাকে ক্ষমা করে নতুন করে শুরু করো। কিন্তু আমি পারিনি, পারবো না। তার প্রতি ভালোবাসা এখনো আছে আমার, তবু তার থেকে যোজন যোজন দূরে থাকবো আমি। বাড়ির লোকজনও যখন আমাকে চায় না, এড়িয়ে চলে, তখন আমি বা কেন তাদের চোখের সামনে থাকবো। আমি আবার প্যারিস ফিরে গেলাম। আসার আগে বাড়ির লোককে বললেও কেউ ভালো করে কথা বলেনি, এমনকি মাও না। মাঝে মধ্যে হাসি পায় অনেক। মনে হয় জীবনে দুর্ঘটনা না ঘটলে এক জীবন পার হয়ে গেল আমি মানুষ চিনতাম না, বুঝতে পারতাম না আপনজন পর হয়। প্যারিসে আসার আগের দিন ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে রোশানের ঠিকানায়। অনেকে হয়তো ভাববে আমি তাকে শাস্তি না দিয়ে কেন এত সহজে ছেড়ে দিলাম। মায়া কি জিনিস যারা জানে না তারাই এমনটা বলবে। অনেকবার ভেবেছি তাকে শাস্তি দিয়েই ছাড়বো, কিন্তু ভাবনাটা বাস্তব করতে পারিনি। আমি তাকে এতটা ভালোবাসি, এতটা আসক্ত তার প্রতি, তাকে কষ্ট দেওয়া, তার ক্ষতির কথা ভাবাও আমার পক্ষে অসম্ভব। আমি বিশ্বাস করি আমার প্রতি তার মনের টান এখনো আছে। থাকুক না সে তার মতো, ভালো থাকুক। প্যারিসে ফিরে আপা দুলাভাইয়ের ব্যবহার ও সুবিধার মনে হলো না। বুঝলাম তারাও পরিবারের বাকিদের মতো চায়, যা হয়েছে ভুলে গিয়ে সংসারটা টিকিয়ে রাখতে হতো আমাকে। আমি উল্টো পথে হাঁটায় সবার রাগ আমার প্রতি। থাকুক রাগ, যারা আর চোখে দেখে আমাকে, তারা যতই আপন হোক। আমি আর থাকবো না তাদের পাশে। চলে যাব এমন জায়গায় যেখানে আমার ছায়াটাও কেউ খুঁজে পাবে না। নতুন শহর, নতুন পরিচয়, সেখানে নতুন করে বাঁচবো আমি। রাতে গুগলে ফ্রান্সের বিভিন্ন শহরের খোঁজ নিলাম। শেষে দক্ষিণ ফ্রান্সের ছোট শহর আভিক শহরকে পছন্দ হলো। অনলাইনে ট্রেনের টিকিট কেটে ফেললাম। আমি চলে গেলে আপা দুলাভাই হয়তো কষ্ট পাবেন না, তবুও একটা চিঠি রেখে গেলাম যাতে আমাকে না খোঁজে। সকালে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম নতুন শহরের পথে। 4 ঘন্টা জার্নি শেষে এসে পৌঁছালাম আভিক। 2 হাতে ট্রলি ব্যাগ, গায়ে কালো ওভারকোট জড়িয়ে হাঁটছি। পাশ দিয়ে বয়ে চলা রোন নদীর কুয়াশা মাখা বাতাসের ঝাপটা গায়ে লাগছে। একটু থেমে প্রাণ ভরে শ্বাস নিলাম। হাঁটতে হাঁটতে দূরে একটা বুকশপ দেখলাম। ভাবলাম ওখানে গিয়ে হয়তো ভাড়ার বাড়ির খোঁজ পাওয়া যাবে, কিন্তু দোকান অবধি যেতেই হলো না। তার আগে চোখে পড়লো একটা কাঠের বোর্ড, লেখা
রুম ভাড়া দেওয়া হবে। বোর্ডটা একটা পুরনো দোতলা বাড়ির সামনে ঝুলছে। আশার আলো চোখে নিয়ে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। দুরু দুরু বকে বেল বাজালাম। মুহূর্তে দরজা খুলে এক বৃদ্ধা বের হলেন। ঠোঁটে হালকা হাসি, চোখে মায়া। ইংরেজিতে বললেন, কি চাই? আমি তার ভাষায় জবাব দিলাম, বাসা ভাড়া দেওয়া হবে। আমি একটা রুম চাই। তিনি বললেন, ভেতরে আসো, কথা বলি। তোমার নাম কি? কোথা থেকে আসছো? প্যারিস থেকে। প্যারিস থেকে কেউ এই ছোট শহরে আসে না সচরাচর। কি বলবো বুঝতে পারছিলাম না। সত্যি বললে হয়তো রুম ভাড়া দেবেন না। সত্যি পরে বলা যাবে। এখন একটা আশ্রয় দরকার। বললাম, পর্যটক হয়ে এসেছি, শহরটা ঘুরে দেখতে চাই। পরিচিত কেউ নেই। 1 মাসের জন্য রুমটা চাই। নাম? 1 সেকেন্ড ভেবে বললাম, আমার নাম ক্লারা। ঢোক গেলাম গোপনে। এখন থেকে এই নতুন শহরে আমি ক্লারা, ক্লারা হয়েই থাকবো। তিনি একটু চিন্তিত হয়ে বললেন, তুমি বিদেশি? দেখতে তো বাঙালি মনে হচ্ছে। হেসে বললাম, মা বাঙালি, বাবা ফ্রান্সের। হেসে বললেন, আমি মাদাম এলিনা। আসো, রুমটা দেখিয়ে দিই। আমি একাই থাকি। এক ছেলে আর এক মেয়ে আছে। ওরা প্যারিসে বিশ্ববিদ্যালয়ে পড়ে। উপরে ভাড়াটিয়ারা থাকে। তুমি যেহেতু মেয়ে, তোমাকে নিচতলায় আমার রুমের কাছে রুমটা দিচ্ছি। রুমটা দেখে চোখ জুড়িয়ে গেল আমার। সাদামাটা হলো অদ্ভুত সুন্দর, শান্ত, নিরাপদ। মাদাম এলিনা সেই রুমের জানলা খুলে দিলে আমি অবাক হয়ে গেলাম। জানলার পাশেই সেই রোন নদীটা। জানলা দিয়ে রোন নদীর জল রঙা ছায়া দেখা যাচ্ছে। শাঁসা শব্দে নদীর জল বয়ে যাচ্ছে। বাতাসের ঝাপটায় রুমের পর্দা দুলছে বাতাসে। আমি স্তব্ধ হয়ে এক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলাম দৃশ্যে। অসম্ভব সুন্দর। মাদাম এলিনার প্রশ্নে ঘোর ভাঙল আমার। তিনি মৃদু হেসে জানতে চাইলেন, পছন্দ হয়েছে? উচ্ছ্বসিত হয়ে বললাম, অনেক অনেক পছন্দ হয়েছে। ওকে, বিশ্রাম নাও। এত অন্ধকারের পর এই আলোর দেখা পেয়ে মনে হলো বুকের ভেতর জমে থাকা ভারটা একটু হালকা হলো। ঠিক করলাম, পেছনে ফিরে আর তাকাবো না। মন পুড়লেও না। আমার কেউ ছিল না, না আমি কারো ছিলাম। এখন থেকে আমি শুধুই ক্লারা। বিছানায় গা না এলিয়ে জানলার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বাতাস গায়ে মাখতে মাখতে মনে হলো, এই শহর, এই নদীর পাড়ে, এই ছোট্ট রুমে আমি বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো অনায়াসে। রাত গভীর হলো। নদীর বয়ে যাওয়া ঢেউয়ের উপচে পড়া শব্দ কানে বাজতে লাগলো। নির্জন বাতাস হুহু করে ঢুকে যখন আমাকে ছুঁয়ে দিল, আমার মন তখন অস্থিরতায় ডুবে গেল। নতুন জায়গা, নতুন সবকিছু। আমার আশেপাশে আমার আপন কেউ নাই। আমি একাকী আছি। সব থেকেও আমার কেউ নাই। আমি নিজেকে সামলাতে পারিনি। হু হু করে উচ্চ স্বরে কেঁদে উঠলাম। মনে হচ্ছিল যত কাঁদতে পারবো ততই আমার শান্তি। আমার কান্না বোধহয় মাদাম শুনেছেন। তিনি এসে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো, তুমি কাঁদছো কেন এত রাতে? কোনো উত্তর দিতে পারিনি আমি। কান্নার গতি আরো বাড়ল। মাদাম এবার আমার কাছে বসে সান্ত্বনা দিতে লাগলেন। সোনা বাচ্চা, কাঁদে না। বলো কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মা বাবাকে মিস করছো? মাথা নাড়ালাম, না। তাহলে বলো কি হয়েছে? বলে তিনি আমার চোখের জল মুছে দিতে লাগলেন। আমি ওনাকে আচমকা জড়িয়ে ধরলাম। দুহাত দিয়ে মাদাম আমায় আগলে নিলেন। পিঠ চাপড়ে বললেন, কেঁদো না আর। কান্নার কারণ আমাকে বলতে পারো। আমি চোখ মুছে নড়ে চড়ে উঠলাম। মাদামকে নিয়ে দরজা খুলে বাইরে বসলাম। নদীর তীর থেকে ঠান্ডা বাতাস হু হু শব্দে আসছিল। স্কার্ফ দিয়ে দুজনে ভালো করে মাথা ঢেকে নিলাম। মাদামকে বড় আপন আপন লাগছে। কেমন যেন ভরসা খুঁজে পাচ্ছি ওনার মধ্যে। আমি নির্দ্বিধায় ওনাকে সব বললাম। আমার সাথে ঘটে যাওয়া সব। সব শুনে উনি গম্ভীর হয়ে বসে রইলেন। ভয় লাগতে লাগলো আমার। সব সত্যি জানার পর উনি হয়তো বের করে দেবেন আমায়। কিন্তু এমনটা হয়নি। উনি আমাকে অবাক করে দিয়ে আমার হাত ধরে বললেন, যা হবার হয়েছে, সব ভুলে যাও, মুছে দাও মন থেকে। নতুন করে সব শুরু করার ইচ্ছে যখন করেছ, তাহলে তুমি পারবে। যে ইচ্ছে করে সামনে আগায় সেই পারে। তুমি আমার বাসায় যতদিন ইচ্ছে থাকতে পারো।
আরেকটা কথা, তোমার যদি খুব একা লাগে তুমি আমাকে মা বলে ডাকতে পারো, মায়ের চোখে দেখতে পারো। আবেগে আপ্লুত হয়ে গেছি আমি মাদামের কথায়। এই যেন মেঘ না চাইতেই জল। আমি খুশিতে ওনার হাত আঁকড়ে ধরে চুমু খেলাম। এই অসম্ভব সুন্দর পরিবেশ ছেড়ে ঘরে আর যেতে ইচ্ছে করলো না আমার। বাকি রাত আমরা নানা রকম গল্প করে সেই জায়গায় কাটিয়ে দিলাম। সকালে উঠে জবের খোঁজে বের হলাম। কফি শপ, বুক শপ, এইসব জব আমার কাছে কমফোর্টেবল মনে হয়, তাই এরকম কয়েকটাই সিভি জমা দিলাম। 2 দিন অপেক্ষা করার পর একটা কফি শপে চাকরি হয়ে গেল। মাদামও খুশি। সকালে উঠে নাস্তা বানানোর আগে দেখি মাদাম আমার জন্য নাস্তা নিয়ে হাজির। সবসময় তিনি অমন করেন। এমন করো কেন বললে তিনি অভিমানী মুখ নিয়ে বলেন, আমাকে মা মানিস তো? মায়েরা তো এমনি হয়। আমিও মাঝে মাঝে রাতের বেলা বাঙালি খাবার রান্না করি। মাদাম টুকটাক খান, বলেন ভালো লাগছে। সব থেকে বিকেলে ফেরার সময় দেখি রোন নদীর পাশে অনেক পর্যটক। গোদলি, নীরব হাওয়া, শান্ত পরিবেশ, এসব কিছু একবার চক্ষু গোচর করে আমিও আর লোভ সামলাতে পারিনি। ঘাসের ওপর রাখা একটা কাঠের বেঞ্চে গিয়ে বসে পড়ি। পর্যটক অনেক। তারা গল্প করছে, কথা বলছে, আড্ডা দিচ্ছে, ছবি তুলছে। আমার পরিচিত কেউ নেই এখানে। আমি চুপচাপ নদীর পানে চেয়ে রইলাম। আমার পুরনো সবকিছু একে একে মনে পড়তে লাগলো। যত বলি ভুলে যাব, তবুও মনে পড়ে। সবার কথা মনে পড়ে। তখন কলিজা কাঁদে। এই মুহূর্তে সবার আগে আমার ছেলের কথা মনে পড়ছে। চোখ বন্ধ করলেই ছেলের কবরের প্রতিচ্ছবি ভেসে ওঠে। কতদিন দাঁড়াইনি গিয়ে তার কবর পারে। মা, বাবা, ভাই, ভাবি সবাইকে মিস করি আমি। তারা কি জানে তাদের ছাড়া এক একটা দিন আমার নরক যন্ত্রণার সমান। আর রোশান, যাকে ভালোবাসতাম, তার কথা আমি মাথা থেকে সরাতেই পারি না। বারবার মনে হয় একবার তার সাথে কথা কই। মনে প্রশ্ন জাগে অনেক, সে কি আমায় মিস করে, নাকি বইয়ের তাবিজ করাতে আমাকে তার মনেই নেই। তারা সবাই কি এটা ফিল করছে? একটা জলজ্যান্ত মানুষ সবার থেকে হারিয়ে গেল, খোঁজ করছে আমার জন্য একটুখানি কষ্ট হয় তাদের? হয়তো হয়, হয়তো হয় না। গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। আজকের রাতটা অপূর্ব। চাঁদনি রাত। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারদিক। মন খারাপ ঠান্ডা বাতাস বইছে অবিরাম। আমি রুমের লাইট অফ করে জানালার গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে রইলাম। চুলের বেনি খুলে দিলাম। খোলা চুলে বাতাসের ঝাপটায় চুল এলোমেলো হয়ে যাচ্ছে। বিষয়টা বেশ ভালো লাগছে আমার। নদীর জলে চাঁদের আলো ঝিকিমিকি করছে, যেন সোনা ছড়িয়ে পড়েছে জলের বুকে। এই শান্ত সৌন্দর্য মন ছুঁয়ে যাচ্ছে আমার। অনুভব করলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সব সময় কারো সঙ্গে থাকা লাগে না। একাকিত্ব অনেক সময় ভয়ঙ্কর সুন্দর জিনিস উপহার দেয়। কোনো প্যারা থাকে না, সমস্ত মনোযোগ থাকে প্রকৃতির সৌন্দর্যে। বেখেয়ালি আমি হঠাৎ কিছুর একটার আওয়াজ পেলাম। স্থির হয়ে কান পাতলাম। আওয়াজটা কোথা থেকে আসছে তা বোঝার চেষ্টা করলাম। গতকাল মাদামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে এসেছে এই বাড়িতে। হয়তো সে ঘরে কিছু করছে। মন স্থির রাখতে পারলাম না। কিছু একটা অস্বাভাবিক মনে হলো। রুম থেকে বের হয়ে করিডোর পেরিয়ে মাদামের ছেলের রুমের কাছে গেলাম। দরজা খোলা, অথচ ভেতরে কেউ নেই। ভেতরে ঢুকে ব্যালকনিতে গিয়ে দেখলাম সেখানেও কেউ নেই। করিডোর থেকে কারো পায়ের আওয়াজ পেয়ে চমকালাম। ভয় ভয় মনে দ্রুত পায়ে বের হয়ে এলাম। লাইটের আলো স্পষ্ট দেখতে পেলাম মাদামের ছেলে আদ্রিয়ানকে। সে সোজা উপরে সিঁড়ি বেয়ে উঠছে। বিষয়টা ভালো লক্ষণ মনে হলো না। দ্রুত মাদামের দরজায় গিয়ে বার কয়েক ডাকলাম, কিন্তু মাদাম সম্ভবত গভীর ঘুমে, তাই শুনলেন না। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম।
কোথাও ছেলেটা নেই। চোখ গেল ছাদের দরজার দিকে। দরজা খোলা। আজব লাগলো, এত রাতে ছেলেটা ছাদে কি করছে? পরে মনে হলো অনেকে রাতে ছাদে পায়চারি করতে ভালোবাসে, সেটাই হয়তো। তবুও কৌতূহল থামাতে পারলাম না। ধীর পায়ে ছাদে উঠলাম। কনকনে ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগতেই মনে হলো ওভারকোট ছাড়া এখানে আসা উচিত হয়নি। চোখ ফেরালাম চারপাশে। এক কোণে আদ্রিয়ানকে দেখে আটকে উঠলাম। সে ছাদের কার্নিশের একদম কাছে দাঁড়িয়ে। বুক কাঁপতে লাগলো আমার। মনে হলো ছেলেটাকে আত্মহত্যা করতে চাইছে। ব্যস্ত পায়ে ছুটে গেলাম। ছেলেটা এক পা ছাদের বাইরে ফেলতেই ঝট করে ধরে ফেললাম তার হাত। ভার সামলাতে না পেরে দুজন একসঙ্গে ছাদের ওপর পড়ে গেলাম। শ্বাস ওঠানামা করতে লাগলো আমার। তবু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, মানুষটাকে অন্তত আত্মহত্যা করতে দেনি। আদ্রিয়ান অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। তারপর প্রশ্ন করলে ইংরেজিতে, কে তুমি? আমাকে মরতে দিলে না কেন? পাগল হয়েছেন আপনি? মরে যাবেন কেন? তার কৈফিয়ত জানতে চাইতেই সে বলল, তোমাকে কৈফিয়ত দেব কেন? তুমি কে? আর এত রাতে এখানে কেন? আমি শান্ত গলায় বললাম, আমি আপনাদের বাসায় থাকি। দিনে কফি শপে কাজ করি, তাই আপনার সাথে দেখা হয়নি। মাদামের সাথে আমার ভালো সম্পর্ক আছে। সে মুখ ঘুরিয়ে বলল, ও, এবার যান নিজের ঘরে। আপনাকে না নিয়ে যাব না, বললাম আমি। আজব মেয়ে তো, যান বলছি। ধমক দিল সে। ধমক গায়ে মাখলাম না আমি। মনে মনে ভাবলাম, মানুষ যখন নিজের সাথে পেরে ওঠে না তখনই আত্মহত্যা করতে চায়। নিশ্চয়ই আদ্রিয়ানও এমন কোনো ভয়াবহ যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে। এখন যদি চলে যাই, অঘটন ঘটিয়ে ফেলবে সে। শরীরে সব জোর দিয়ে শক্ত করে পেছন থেকে আদ্রিয়ানকে ধরে ফেললাম। এরকম জোর করেই তাকে নিচে নামিয়ে আনলাম। সে বিড়বিড় করে বলছিল, পাগল পাগল। মাদামের দরজার সামনে এসে থামলাম। অবশেষে আমার ডাক মাদামের কর্ণগোচর হলো। তিনি দরজা খুললেন। আমি আদ্রিয়ানকে মাদামের সামনে ঠেলে দিলাম আর পুরো ঘটনা খুলে বললাম। সব শুনে মাদাম কান্নায় ভেঙে পড়লেন। আদ্রিয়ান মাদামকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। আমি চুপচাপ রুমে চলে এলাম। হিটার অন করে শুয়ে পড়তে যাচ্ছি, এমন সময় দরজায় টোকা পড়ল। কে? জিজ্ঞেস করলাম। বাইরে থেকে উত্তর এলো, আমি আদ্রিয়ান, দরজা খুলবে? আমি উঠে দরজা খুললাম। আদ্রিয়ান বলল, তুমি আমার বন্ধু হবে? আচমকা এমন প্রস্তাবে আমি চমকালাম। কিছুক্ষণ চুপ থেকে বললাম, হব। আমার সাথে ব্যালকনিতে গিয়ে বসবে একটু? কিছু শেয়ার করতে চাই তোমার সাথে। ওকে, বললাম। গায়ে ওভারকোট জড়িয়ে বের হলাম। পাশাপাশি দুটি চেয়ারে বসে পড়লাম আমরা। আদ্রিয়ান সব খুলে বলল। প্রেমজনিত কষ্ট। প্রেমিকা ছেড়ে অন্য সম্পর্কে চলে গেছে, তাই সে আর বাঁচতে চায় না। আমার মনে হলো আমার সাথে ঘটে যাওয়া সব বলি তাকে। আমি আমার জীবনের কষ্টের কথা বললাম। তারপর জিজ্ঞেস করলাম, আমার কষ্টের তুলনায় কি আপনার কষ্ট বেশি হয়ে গেল? আমি তো একবারও মরার কথা চিন্তা করিনি, বরং শান্তিতে বাঁচার জন্য কত লড়াই করছি। আমার কথায় সে ভরসা পেল। বলল, মন খারাপ হলেই তোমার সাথে কথা বলবো, কেমন? অনেক হালকা লাগছে তোমার সাথে কথা বলে। তুমি অনেক জোশ মেয়ে। এবার রুমে চলে যেতে পারো, আমিও ঘুমোবো। মাদাম আর আদ্রিয়ানের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেল, খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এখন আমার সময় দিব্যি চলে যায়, অত একা আর লাগে না। তবু বাড়ির কথা খুব করে মনে পড়ে, বলতে মনে নেই। গত সপ্তাহে পত্রিকায় হুট করে দেখি আমার ছবি। পত্রিকাটা মাত্র একজন শপে দিয়ে গিয়েছিল। রোজ পত্রিকায় চোখ বোলানো আমার অভ্যাস, তাতে একটু চোখ বুলিয়ে সন্ধান চাই এমন একটা কলামে আমার নাম আর ছবি দেখে চমকে উঠি আমি।
দ্রুত সেটা লুকিয়ে ফেলি। এমনিতে আমি তেমন একটা বাইরে যাই না। শপ আর বাসা আর নদীর ঘাট, এই হলো আমার সীমানা। তার ওপর মুখে মাস্ক থাকে, তাই কেউ চিনতে পারেনি, আর পারবেও না। তবুও সেই সন্ধান চাই কলামটা দেখার পর থেকে অস্থিরতা লাগছিল প্রচন্ড ভাবে। কে আমার খোঁজ করলো? আপা নাকি রোশান? সেখানে যে নাম্বার দেওয়া ছিল সেটা আননোন নাম্বার, চিনতে পারিনি। কয়েকদিন আমার ঘুম হারাম হয়ে গেল। বাড়ির কথা এত বেশি মনে পড়তে লাগলো যে বলার মতো না। বারবার মা আর বাবার মুখ চোখের সামনে ভেসে উঠতে লাগলো। নিজের ভেতর খুব খারাপ লাগতে লাগলো আমার। মনে হতে লাগলো মা তো কম কষ্ট করে বড় করেননি আমাকে। হয়তো দু একটা কথা বলেছেন রাগের মাথায়, তাই বলে মায়ের ওপর এত রাগ করা ঠিক হয়নি। হয়তো আমার কথাও মায়ের খুব মনে পড়ে। তাদের সাথে যোগাযোগ করার জন্য আমার ভেতরে এমন এক অস্থিরতা শুরু হলো যে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারলাম না। ঠিক করলাম যোগাযোগ করব, না করলে মন শান্তি পাবে না। এদিকে ভেঙে পড়া আদ্রিয়ানকে বন্ধু হয়ে পাশে থেকে সামলে দেওয়ার পর সে আমার প্রতি মুগ্ধ হয়ে পড়ল। আদ্রিয়ান অবাক করা চোখে তাকিয়ে থাকতো আমার দিকে। রোজ ফুল এনে দিত, মুখে কিছু বলতো না, আবার কখনো অসম্মানও করেনি। তার চোখের দিকে তাকিয়ে আমি সব বুঝতে পারতাম, সব পড়ে ফেলতাম। এসব দেখে আমি তার সাথে কথা বলা কমিয়ে দিলাম, দূরত্ব বাড়ালাম। সে আবার প্যারিসে ফিরে গেল। এক ছুটির দিনের বিকেলে মাদাম আর আমি রোন নদীর পাশে বেঞ্চে বসেছিলাম। মাদাম তখন আমাকে ডেকে ইতস্তত করতে লাগলেন, আর চোখে পরখ করলাম সেটা। পরে ওনার হাত ধরে হেসে বললাম, নিশ্চয়ই কিছু বলতে চান আমাকে, এমন না করে বলে ফেলুন নির্দ্বিধায়। মাদাম একটু ইতস্তত করে বললেন, আদ্রিয়ান তোমাকে বউ বানাতে চায়। কি বলে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে গেলাম আমি। বিয়ের কথা মনে পড়তেই আগের বিয়েগুলোর কথা মনে পড়ে গেল। মুখে তাচ্ছিল্যের হাসি হাসলো অটোমেটিক ভাবে। মাদামকে বিনয়ের সুরে বললাম, আপনি তো জানেন আমার সবকিছু। জীবন আমাকে কতভাবে পরীক্ষা করেছে, কতবার মানুষ আমাকে ঠকিয়েছে। আমি আর বিয়ের সাথে জড়াতে চাই না, প্লিজ। মাদাম আমাকে অনেক কিছু বোঝালেন, বললেন, তোমার মনের অবস্থা সব বুঝতে পারছি, কিন্তু জীবনে একা থাকা যায় না। যারা বলে যায় তারা আবেগের বশে বলে। আজ তুমি ইয়াং মেয়ে, কাল তোমার বয়স বাড়বে, তখন তোমার শক্তি থাকবে না, তখন তোমার আশ্রয় কি হবে? কার ভরসায় তুমি থাকবে বলো? শোনো মেয়ে, তোমার থেকে আমার অনেক অভিজ্ঞতা আছে জীবন নিয়ে। জীবনকে শেষ একবার সুযোগ দিয়ে দেখো। আদ্রিয়ানকে আমি জন্ম দিয়েছি, আমি জানি আমার ছেলে কেমন। তুমি তার জীবনে নতুন আলো এনেছো। হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু আমি হল অফ করে বলতে পারি তার সাথে তুমি ভালো থাকবে, সুখে থাকবে। হয়তো তোমার জীবনে এত কিছু হয়েছে যাতে তুমি আদ্রিয়ানের কাছে আসতে পারো, একজন সঠিক মানুষের কাছে। মায়েরা মিথ্যে বলেন না কখনো। আমার কথা তুমি রাখো। আমি কিছু বলার মতো পাচ্ছিলাম না। মাদামের একটা কথাও ফেলে দেওয়ার মতো ছিল না। আবার আমার ভেতর থেকে আমি নতুন করে বিয়ে মেনে নিতে পারছিলাম না। অনেক কষ্টে জীবনকে একটু গুছিয়ে নিয়েছি। আবার যদি ঠকি তাহলে হয়তো জীবন এখানে ইতি টানতে হবে আমার। তাছাড়া ভেতর থেকে সব অনুভূতিগুলো মরে গেছে অনেক আগেই। মাদাম আমাকে সময় দিলেন ভেবে দেখার জন্য। আমি সারা রাত ভাবলাম। একবার মনে হলো মাদামের কথা শুনি, আবার মনে হলো না। এইসব এলোমেলো চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আবার কাজে মন দিলাম। মাদাম আর জোর করলেন না। বছর খানেক কেটে গেল। এর মধ্যে আদ্রিয়ান অনেকবার এসেছে। শুধু ভালো মন্দ কথা ছাড়া আমাদের আর কথাই হয়নি।
একদিন মাদাম গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। এতটাই খারাপ অবস্থা হলো যে ওনার ছেলে মেয়ে পরদিন সকালেই চলে এলো। বয়স বাড়লে রোগ মানুষের পিছু ছাড়ে না, কোনোটা প্রকাশ্যে থাকে, কোনোটা গোপনে। মাদামের গ্যাসের সমস্যা আগে থেকে ছিল, কদিন ধরে সেটা গুরুতর হলে ডাক্তারের পরামর্শে গ্যাসের ভালো ওষুধ খেতে শুরু করেছিলেন। তখনও বিস্তারিত পরীক্ষা করা হয়নি। সেদিন ব্যথা এত তীব্র হয়ে উঠল যে মেডিকেলে নিতে হলো। সেখানে পরীক্ষা করে দেখা গেল ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। সেদিনই আমরা 3 জন মিলে ওনাকে প্যারিসের নামকরা হাসপাতালে নিয়ে গেলাম। অনেক ব্যাগ রক্ত জোগাড় করতে হলো, কিন্তু যত রক্ত দেওয়া হলো সব বের হয়ে যাচ্ছিল। শরীরে কিছুই থাকছিল না। এভাবে সপ্তাহ যায়নি, উনি আমাদের ছেড়ে চলে গেলেন। মুমূর্ষ অবস্থায় কথা বলার শক্তি ছিল না ওনার। আদ্রিয়ান, আমি আর ওনার মেয়ে পাশেই ছিলাম। মাদাম ওনার কাঁপা কাঁপা হাতে আমার আর আদ্রিয়ানের হাত এক করে ওনার মেয়ের দিকে তাকিয়ে কি যেন বললেন। ওনার কোনো কথা স্পষ্ট না, তবু আমাদের কারো বুঝতে বাকি রইল না উনি কি বলতে চেয়েছেন। মাদাম চলে যাওয়ার পর ওনার ছেলে মেয়েদের মতোই আমারও মন ভেঙে গিয়েছিল। আমার মনে হয়েছিল এই অপরিচিত শহরে আমার সবচেয়ে আপনজন আমাকে ছেড়ে চলে গেছেন, যিনি মা হয়ে আগলে রেখেছিলেন, বুকের ভেতর আশ্রয় দিয়েছিলেন, মন খারাপই রাতে পাশে থেকেছিলেন। সেই মানুষটার নেই। প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, আমি প্রচুর কেঁদেছিলাম। তবুও নিজেকে শক্ত করে ওনার সন্তানদের সাহস দিয়েছিলাম। এক সন্ধ্যায় ওনার মেয়ে আমার পাশে বসে হাত ধরে বলল, মা নেই, এত বড় বাড়ি একা পড়ে থাকবে, তুমি ভাইয়াকে বিয়ে করো, মায়ের কথাটা রাখো, এই বাড়িতে আলো জ্বলুক, সুখ ফিরুক। আমি মুচকি এসে মাথা নিচু করলাম, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মাদামের মৃত্যুর দিনই আমি ওনার শেষ কথা রাখবো। আদ্রিয়ানকে বিয়ে করব, যা হবার হবে। অল্প কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতে আমাদের বিয়ে হলো। মাদামের মৃত্যুর পর সেদিনই আমি আদ্রিয়ানের মুখে প্রথম বিশুদ্ধ হাসিটা দেখলাম। তার মুখে এত স্বচ্ছ আনন্দ, এত প্রাণ দেখে আমার নিজের অজান্তে হাসি ফোটে মুখে। বয়স খুব বেশি হবে না, 28 কিংবা 29, প্রায় আমার সমানই। ছিমছাম গড়ন, কালো মনির মতো উজ্জ্বল চোখ, ধবধবে চেহারার এক ছেলে সুখের কারণ হতে পারবো, এটা কি কখনো ভাবতে পেরেছিলাম? দিনগুলো ভালো চলতে লাগলো। একসাথে থাকা, গল্প করা, নদীর পাড়ে বসে রাতের হাওয়া খাওয়া, জ্যোৎস্না দেখা, কত কথা, কত ছোট ছোট মুহূর্ত কাটতে লাগলো। তবু মাঝে মাঝে থমকে যেতাম। মনে হতো যদি এত ভালোবাসার পরও একদিন ঠকে যাই, তখন আমি কি করব? কিন্তু আমার ভয় সত্যি হয়নি। ধীরে ধীরে বিয়ে 10 বছর হতে চলেছে। আমরা এখনো একসাথে আছি। এই 10 বছরে আদ্রিয়ান কখনো আমাকে তুই সম্বোধন করেনি। সবসময় সম্মান দিয়ে কথা বলেছে, কেয়ার করেছে, আগলে রেখেছে, যেমন মাদাম রাখতেন। মন কাঁদে মাঝে মাঝে এই ভেবে, যদি অতীতের তিক্ততা আমাকে দমিয়ে রাখতো, তাহলে কি এই সুখ খুঁজে পেতাম? আফসোস হতে লাগলো। কত ছেলে মেয়ে আছে যারা একবার আঘাত পাওয়ার পর আর কাউকে বিশ্বাস করতে পারে না, আর খারাপ অতীতের জন্য জীবনের সত্যিকারের সুখ অজান্তে হারিয়ে ফেলে তারা। আমার একটা মেয়ে বাবু হয়েছে, তার নাম দিয়েছি আলিজা। অসাধারণ কিউট, বাবার মতো দেখতে হয়েছে একদম। সারা বাড়ি মাতিয়ে রাখে সে। বিয়ের 2 বছর পর আমি আলিজা সহ আদ্রিয়ানকে নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম। যাওয়ার আগে আপুদের সাথেও যোগাযোগ হয়েছিল। বাড়ি গিয়ে মাকে দেখে মনে হলো তিনি কতটা অপেক্ষায় ছিলেন আমার। মা আমাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন, কত অভিমান ঝাড়লেন, সবাই কাঁদলো।
আমি ছেলের কবরের পাশে গিয়ে হাউ মাউ করে কেঁদেছিলাম। বাংলাদেশে মাসখানেক ছিলাম, মাকে কথা দিয়ে আসছি নিয়মিত যোগাযোগ রাখবো, কিন্তু রোশান আর নিশানের খোঁজ নেওয়ার ইচ্ছে আমার একটু হয়নি। বেঈমানদের কোনো খোঁজ নেওয়ার দরকারও নেই। মায়ের সাথে রোজ যোগাযোগ হয় আমার, সবার সাথে এখন সম্পর্ক ভালো। সেদিন মা বললেন নিশানের বউ নাকি একটা বাচ্চা রেখে পালিয়ে গেছে। আপুর থেকে শুনলাম রোশান নাকি প্যারিসেই থাকে পরিবার সহ। দুলাভাইয়ের সাথে হঠাৎ নাকি তার দেখা হয়েছিল। আমার কথা জিগাইলে দুলাভাই ইগনোর করে আসেন। তবে ভালো লাগলো পরিবার সহ থাকে শুনে। জাকিয়া মেয়েটার মিষ্টি মুখ চোখে ভাসলো। মেয়েটা যেন সবকিছু থেকে এভাবে আগলে রাখে তার স্বামীকে। কোনো মেয়ে যেন তাদের জীবনে আর না আসে। রোশানও যেন তাকে ভালোবাসে। আমিও এখন প্যারিসেই থাকি। আদ্রিয়ান এখানে চাকরি করে। রোন নদীর পাড়ের সে বাড়িতে এখন ভাড়াটিয়া থাকে। নিচতলা আমাদের জন্য ফাঁকা রাখা। ছুটি পেলে আমরা সেখানে যাই। মাঝরাতে নদীর পাড়ে বসি। আমি তার কাঁধে মাথা রাখি, সে মাথায় হাত বুলিয়ে গল্প করে, নানা রকম গল্প। আর আমি মনে মনে মাদামের কথা মনে করি। ওনার এত ইচ্ছে ছিল, অথচ দেখে যেতে পারলেন না আমাদের। বুকের ভেতর থেকে এক নির্মম হাহাকার চলে আসে নিজের অজান্তে। চোখের কোণে জল জমা হয়। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলি, তুমি নিশ্চয়ই আমাদের দেখছ মাদাম, নিশ্চয়ই তুমি দেখছ আমরা কেমন সুখে আছি। তুমি দোয়া রেখো আমাদের বন্ধন যেন কখনো ছিঁড়ে না যায়। তোমার বলা কথাগুলো যেন সব সত্যি হয়। বন্ধুরা, ঘটনাটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং কোনো মন্তব্য জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।